সবাইকে আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। প্রথমে থ্যাঙ্কস জানাই আপনাদের সবাইকে। আমরা আসলে খুব বেশি ফর্মাল অ্যাপ্রোচে যাইনি, আবার চিন্তা করেছি যে একটু আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে শুনবো। তো এটার উদ্দেশ্য নিয়ে আজকের এই রাউন্ড টেবিল ডিসকাশন আয়োজন। তো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এসছেন, এবং আমি জানি যে অনেকের সাথে আসলে অনেকদিন যোগাযোগ নাই। সো এটা একটা সুযোগ যে দেখা হলো, কথা হলো। আর আমরা ইভেন্টটাও ওইভাবে চিন্তা করেছি যে মোর অফ খুব বেশি ফর্মাল অ্যাপ্রোচে না, বাট ইনফর্মালি আমরা আসলে কিছু বিষয় জানতে চাই, একজন আরেকজনের অভিজ্ঞতা শেয়ার করবো এই কারণে। তো আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে আসার জন্য। আমরা যেটা চিন্তা করেছি যে আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিয়ে, আমার নাম হচ্ছে মানুয়ার হোসেন। আমি একটা রিসার্চ অর্গানাইজেশন, এটার নাম হলো গ্রোয়িং টুগেদার। সো গ্রোয়িং টুগেদারের ফিলোসফিও আসলে সাপোর্টিং ইচ আদার অ্যান্ড গ্রো কালেকটিভলি। তো আজকের উদ্দেশ্য এক ধরনের তাই, যে নিউ ডাইমেনশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলবো, এবং সেইখানে চিন্তাটাও আসলে ওরকম যে আমরা কিভাবে একজন আরেকজনকে, একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে সাপোর্ট করতে পারি, সেই বিষয়গুলো এক্সপ্লোর করব। তো আবার ধন্যবাদ জানাই। আমি যেটা করতে চাই এখন, যে আমরা একটু ব্রিফ ইন্ট্রোডাকশনে যাব, যাতে সবাই সবাইকে চিনি, অনেকে আবার দেখা যাচ্ছে যে চিনি না, এরকম হতে পারে। সো আমরা যদি একটু ইন্ট্রোডাকশনটা হয়, প্রথমে আপনি নাম বলে আপনার প্রতিষ্ঠান এবং আপনি এখন কি কাজ করছেন, বাট খুব বেশি ইলাবোরেট করার দরকার নেই, কারণ আমরা মাথায় রাখছি এখন থেকে আমরা 1.5 ঘন্টা মূলত এই রাউন্ড টেবিল ডিসকাশনটা চলবে এই বিবেচনায়। তো আমি তো আমার পরিচয় দিয়েছি, আমি মানুর হোসেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান গ্রোয়িং টুগেদার নামে একটা রিসার্চ এবং কনসালটেন্সি অর্গানাইজেশনে। আমি শামীম ভাইকে হ্যান্ড ওভার করছি। শামীম ভাই প্লিজ। আমার নাম শামীম আহমেদ। আমি মূলত কানাডায় থাকি। আমি ওখানে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটিতে ফুল টাইম প্রফেসর, আর এরপরে আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করি ইউনিভার্সিটি অফ টরন্টো এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে। গত 2 বছর ধরে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছি আর কি। এবং আমি বাংলাদেশে আসা হচ্ছে গ্রোয়িং টুগেদার এবং ইউনিভার্সিটি অফ টরন্টোর সাথে এই কাজটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইকা সিরাজ। আমি একজন পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট। বর্তমানে কাজ করছি ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ড বলে একটি ইনিশিয়েটিভ আছে, সেটা রিলেটেড। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিনুল আলম। আমি সেক্রেটারি বোর্ড অফ ডিরেক্টরস সমন্বয় এখানে কাজ করছি। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, আমি তার বিপরীত আমি আসলে করে করে শিখেছি। আমি প্লাবন গাঙ্গুলি, ওয়াটারিং বাংলাদেশ কমিউনিকেশনস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। খুবই সময় উপযোগী আলোচনার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সুলতান, অ্যাকচুয়ালি আমার লম্বা নাম আছে সুলতান মোহাম্মদ জানুল্লাহ চট্টগ্রাম। So I'm the interim director and the CEO of United Purpose Bangladesh. I'm meeting you all. আসসালামু আলাইকুম, আমার নাম সুলতান। আমি সাথে লাস্ট আমি ডিরেক্টর অফ টেকনোলজি হিসেবে কাজ করছি। আমি মাহবুবুর রহমান, আমি ব্যাংকিং ডিরেক্টর ব্রেভার্স ভেঞ্চার্স লিমিটেড। ব্রেভার্স ভেঞ্চার্স কয়েকটা সেক্টরে কাজ করে, তার ভিতরে একটা হচ্ছে অ্যানিমেশন এক্সপোর্ট, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, এবং আরেকটা হচ্ছে আইটি, কোর আইটি, যেখানে মোস্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুড আফটারনুন, আমার নাম তারেক সালাউদ্দিন। আমি কাজ করি ইউনাইটেড স্টার প্রজেক্টে স্বাস্থ্য কথা সম্পর্কে।
আমি সরওয়ার মুর্শেদ। Actually আমি বিএনপি লিমিটেড ব্যাংকিং ডিরেক্টর। আমার ব্যাকগ্রাউন্ড ইজ actually আমি ডেটা সায়েন্টিস্ট, মাস্টার্স ইন ডিজিটাল সায়েন্স। রিসেন্টলি আমি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আর আমাদের আসসালামু আলাইকুম। আমার নাম রফিক। আমি ওয়ার্কার রিসোর্স সেন্টার ফ্রম কার্ডবর্ড বোথ ন্যাশনাল এবং সেক্টরাল ইউনিয়ন ফেডারেশনকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশে যত ট্রেড ইউনিয়ন সংগঠন আছে টোটাল স্কোপ এই সংগঠনের কনস্টিটিউয়েন্টস প্রায় 27 ন্যাশনাল এবং সেক্টরাল ফেডারেশন সদস্য। এবং আমি ইম্পর্টেন্ট আমার এটা যে আপনারা জানেন যে আরএমডি সেক্টর আমাদের একটি ইম্পর্টেন্ট সেক্টর এবং সেখানে আমাদের ইউনিয়ন বলেন ট্রেড ইউনিয়ন এবং অনেক ফ্যাক্টরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস হয়েছে। তারপরে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে এবং ওদিকে প্রোডাক্টিভিটি দিক থেকে পজিটিভ এটা মাঝামাঝি আমরা যেহেতু ওয়ার্কার রাইটস নিয়ে কাজ করি ডেটা ক্যাপাসিটি করি আমার ভাই আমাদের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং এ অনেক ডেভেলপমেন্ট আমাদের হেল্প করতে আছে। সেটা আমার ইন্টারেস্ট এখানে যে আমরা কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্কার্স বোথ ওয়ার্কার্স কিভাবে থ্যাংক আসসালামু আলাইকুম। আমি মুনতাসির আল আরিফিন। আমি গেইনে কর্মরত আছি। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন মানুষের বাংলাদেশের মানুষের নিউট্রিশন নিয়ে কাজ করে। আর আমি যে প্রজেক্টে কাজ করছি এটা মূলত ডিজিটালাইজেশন পার্টে আমি লিখতে। এছাড়া আমার ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটিস্টিক্স এবং আমার ডেটা সায়েন্স এবং ডিজিটালাইজেশন অটোমেশনে এক্সপেরিয়েন্স আছে। সবাইকে শুভেচ্ছা। আর আমি সাজ্জাদ হোসেন। আমি মূলত মনিটরিং এন্ড ইভালুয়েশন করছিলাম আর এখন এসে ফাউন্ডেশন শুভেচ্ছা সকলকে। আমি কাজী তানজিম তৌসিফ। আমি বিজনেস অ্যানালিস্ট ফ্যাক্টরিজ টেকনোলজি লিমিটেড। আমি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করি। মাস্টার পাঠক তো আমি হাসান ইকবাল। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্রেভার্স টেকনোলজিস লিমিটেড। আর ওটার সঙ্গে অ্যাফিলিয়েটেড যে ফ্যাক্টরাইজ টেকনোলজিস ওখানে মূলত আমি কাজ করি। আমার নাম দুর্জয়। আমি কাজ করছি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, সংক্ষেপে আমরা বলি আইএফআরসি। মূলত বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটিকে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোঅর্ডিনেট করি আমরা বাংলাদেশে। আমি মূলত কাজ করছি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুল হক। আমি কাজ করতেছি সলিডারিটেড নেটওয়ার্ক এশিয়াতে। বেসিক্যালি সলিডারিটেড মাল্টিপল এগ্রিকালচারাল কমোডিটি নিয়ে কাজ করে। এট দ্য সেম টাইম আমরা টেক্সটাইল লেদার নিয়েও কাজ করে থাকি। আর আমার কি রোলটা হচ্ছে বেসিক্যালি আমি মার্কেট, সাপ্লাই চেইন, ক্লাইমেট চেঞ্জ এই কম্পোনেন্টগুলো দেখি এবং এগ্রিকালচার কমোডিটির জন্য ব্লকচেইন অ্যাপ্রোচ এবং আপনার ডেটা নিয়ে কাজ করা হয়। এই তো আজকে আমি বেসিক্যালি একটু ডিফারেন্ট ধরনের দেখলাম যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ডেভেলপমেন্ট সেক্টর বিষয়টা একটু ইন্টারেস্টিং বিকজ অফ যখন কোনো নিউ টেকনোলজি বা কোনো আইডিয়া এগুলো আসে তখন আমরা আসলে ডেভেলপমেন্ট সেক্টর অনেক সময় রিসার্চ গবেষণা সবই হয় কিন্তু আমরা প্র্যাকটিস লেভেলে একটু লেট করে ফেলি আর কি। সো আমরা যেহেতু ইউজ এমিনি ডেটা নিয়ে কাজ করি আমাদের বেনিফিশিয়ারি নিয়ে কাজ করতে হয়। সো আমি মনে করি ইটস এ ফ্যান্টাস্টিক একটা আইডিয়া যে আজকে ডিসকাশনের পয়েন্টটা তো একটু জানতে বুঝতে আসলাম আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আমি মূলত শামীম ভাইয়ের কাছে যাব, বাট তার আগে একটা বিষয় একটু আমার বলা উচিত বলে মনে করি, সেটা হচ্ছে যে শামীম ভাইকে মূলত আন্তরিক ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে আপনারা দেখছেন ইনভাইটেশন কার্ডেও যে গ্রোয়িং টুগেদার এটা অর্গানাইজ করছে, বাট আসলে অর্গানাইজ করা ওইটা ওনার উদারতার জায়গা থেকে বলেছে গ্রোয়িং টুগেদার অর্গানাইজ করি।
আর এটা ওনাকে আন্তরিক ধন্যবাদ দেওয়া উচিত। ইনিশিয়েটিভটা আসলে শামীম ভাইয়ের পক্ষ থেকেই এসছে এবং ইউনিভার্সিটি অফ টরন্টো সাপোর্ট দিচ্ছে। বাট ইউনিভার্সিটি টরন্টো সাপোর্ট দেওয়া সহ আমি বলবো যে এই অ্যাক্টিভ স্টেজে আজকে যে আমরা এটার আয়োজনে এসেছি, কারণ আমি বেসিক্যালি লেম্যান। আমার ইন্টারমিডিয়েটের আগের অবস্থা এমন ছিল যে আমাকে যদি কেউ রিকোয়েস্ট করেও বলে যে বুয়েটে তুমি পড়বা, যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট, তারপরেও আমার নেকটা সবসময় ছিল আসলে বায়োলজিক্যাল সায়েন্সে, হিউম্যান বিং। আমি নিজেকে জানতে চাই এবং নিজের মানুষকে ডিরেক্ট যাতে উপকৃত করতে পারি। বাস্তবতা আসলে সেখান থেকে অনেক বেশি সরে এসছে। ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসলে সেই বায়োলজিক্যাল সায়েন্সের ভিতরেও অনেক বেশি কন্ট্রিবিউট করার স্কোপ ক্রিয়েট করতে পারছে এবং অনেক ধরনের রিসার্চে আসলে এই সুযোগটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি ইফেক্টিভলি ইউজ করা যায়, তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমার মতো মানুষকে, যে আসলে এইদিকে স্পেসিফিক কোনো ন্যাক ছিল না, সো এই যে গুড মোটিভেটর, সেই জায়গা একটা। সেকেন্ড হলো যে হ্যাঁ, ওই আন্তরিক ধন্যবাদ এই জন্য যে উনি আসলে ইন্সপায়ার করেছে যে ওকে লেট আস হ্যাভ এ ডিসকাশন, দিস ইজ রাইট টাইম। আমি বলবো যে ইভেন ভেরি প্রারম্ভিক টাইম, কারণ দিস ইজ প্রবাবলি গোয়িং টু বি দি ফার্স্ট ইভেন্ট যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডেভেলপমেন্ট সেক্টর যেটা অর্গানাইজ, এবং সেটার কারিগর হলো শামীম ভাই। সো আন্তরিক ধন্যবাদ শামীম ভাই। এখন শামীম ভাই হয়তো আরেকটু ব্যাখ্যা করবেন যে আসলে ওভারঅল প্রেক্ষাপটটা। তো আমি হ্যান্ড ওভার করছি শামীম ভাইয়ের কাছে। থ্যাংক ইউ। এখন যেটা হবে যে একজনের কথা বলতে হবে আর কি, তো সেটা আমি এড়িয়ে যাচ্ছি আর কি। আনোয়ার ভাই না থাকলে এটা বাংলাদেশে হতো না। আমি একটু আগের প্রিলিউডে যাই। আমি 2016 সালে পিএইচডি করতে কানাডায় যাওয়ার আগে 1-1.5 বছর ডেইলি স্টারের রাউন্ড টেবলের মডারেটরের কাজ করতাম। তো এটা করতে বলার কারণ ছিল আমি মানুষকে থামিয়ে দিতে পারি। তো এটা এখানে প্লাবন দা আছেন, ওয়াটার আমি ওনার কলিগ ছিলাম। তো আমাকে সব জায়গায় নিয়ে যাওয়া হতো যে সচিবদেরকে কে থামাবে, তারা তো কথা বললে থামতে চায় না, শামীমকে ডাকো, শামীম অজনপ্রিয় হবে, আমাদের সমস্যা নেই, সে থামাই দেবে, দেন চলে যাবে। আমি এখানে মডারেশনের অভিজ্ঞতা আমার দীর্ঘদিনে ডেইলি স্টারে কানাডায় যাওয়ার আগে যাই। 2012 সালে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতাম। 2012 সালে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক আলোচনা শুরু হলো বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে। তো আমি তখন যে প্রতিষ্ঠানে কাজ করি, আমরা শুধু আরবান এবং রুরাল এই দুই বিভাজনে কাজ করি। তো আমাদের যে অর্গানাইজেশনের প্রধান, তিনি একদিন রবিবার সকালের মিটিং এসে বলেন এখন ক্লাইমেট চেঞ্জে কাজ করতে হবে, সব টাকা পয়সা ক্লাইমেট চেঞ্জে। তো যেটা হয়, যারা পুরনো তারা বলছিলেন না কেন আমরা কাজ করি পানি নিষ্কাশন নিয়ে, আমাদের কাজ হচ্ছে শহরে এবং গ্রামে, এখানে আবার পরিবেশ নিয়ে আমরা কেন কাজ করবো। তো উনি যেটা করতেন, উনি সবাইকে অনেক কথা বলতে দিতেন। 30 মিনিট ধরে অনেক তর্ক বিতর্কের পরে উনি বললেন যে আপনারা যদি না চান আমরা করব না, কিন্তু সেই ক্ষেত্রে যদি আগামী বছর বেতন না থাকে সেটার জন্য আমাদেরকে দোষ দিতে পারবেন না। তো তখন সবাই স্থিমিত হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী যেদিকে যায় সেদিকে তো আমাদেরকে আলটিমেটলি যেতে হয়। ক্লাইমেট চেঞ্জ ওয়াজ এ রিয়ালিটি। এবং তারপরে উনি ভেঙে বললেন আপনি সুশীলনের সাথে কাজ করবেন, সাতক্ষীরায় কাজ করবেন লবণাক্ত পানি নিয়ে, সেটা তো ক্লাইমেট চেঞ্জেরই কাজ। আমাদের মধ্যে প্রতিবন্ধকতার একটা টেন্ডেন্সি সবসময় থাকে, আমরা সবকিছু ঠেকাতে চাই। তো আমিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এভাবে দেখি। আনোয়ার ভাই যেমন বললেন, আমি জনস্বাস্থ্যের মানুষ, অর্থনীতির মানুষ। আমি গত 5 বছর ধরে কাজ করেছি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে, মানুষ এবং কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ সেটা। এখন আমরা দেখতে পাচ্ছি, যেই কারণে আজকে আপনাদের কাছ থেকে শোনার আগ্রহ আমাদের, সেটা আমি আপনাদেরকে একদমই সততার সাথে বলি। মাস 6 আগে আমাদের গেটস ফাউন্ডেশন সহ কিছু দাতা সংস্থার সাথে মিটিং হচ্ছিল, এবং সেখানে আমাদের মনে হলো যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সংস্থাগুলোতে বা ডেভেলপিং পার্টনারে কিভাবে কাজ করে আমাদের কোনো ধারণা নাই। কর্পোরেট সেক্টরে আমরা জানি, বিজনেস সেক্টরে আমরা জানি অটোমেশন এভরিথিং, কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রিপেয়ার, এই সময় আমাদের কোনো ধারণাই ছিল না। এবং মূলত আমার বাংলাদেশে আসা হচ্ছে আমরা কি জানি না সেটা জানা, মানে কি জানি সেটা নয়, কি জানি না সেটা জানার চেষ্টাটাই হচ্ছে প্রধান। সুতরাং আমি জানি যে আমাদের সবার মধ্যে এই প্রশ্ন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে চ্যাট জিপিটি, সেটা নাও হতে পারে। আমরা ইতিমধ্যে গত 10-12 দিন বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলেছি। আমরা আজকে একটু মূলত বুঝতে চাই, আমি আপনাদেরকে খুবই অনেস্টলি বলবো যে আমাদের যে গতানুগতিক ধারণা আমি জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা, বা আমি মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নয়। আপনি যদি অ্যাডভোকেসিতে কাজ করেন, তাহলে আপনার অ্যাডভোকেসি থেকে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগান, লাগালে কিভাবে লাগান, যদি কাজে না লাগান কিভাবে কাজে লাগাতে চান। আপনি যদি প্রোগ্রামে কাজ করেন, আপনি যদি মনিটরিং এ কাজ করেন, তাহলে আপনি কিভাবে মনে করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার মনিটরিং এর কাজকে সহযোগিতা করতে পারে বা পারে না। আপনি যদি সিনিয়র ম্যানেজমেন্টে থাকেন, তাহলে আপনি কি মনে করছেন আগামী 1 বছর 2 বছরে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আপনার কাজকে সাহায্য করতে পারে অথবা বাধাগ্রস্ত করতে পারে, এটা আমরা জানতে চাই। সুতরাং সবাই যদি যার যার কাজের সাথে চিন্তা করে একটু বলেন, আমার মনে হয় আমাদের খুব উপকার হবে আর কি, যে আমরা
ম্যাক্রো লেভেল আলোচনা না করে ঠিক একদমই আপনার প্রতিষ্ঠান এবং আপনার কাজে এর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা কিভাবে থাকতে পারে, কি কি প্রতিবন্ধকতা, এটাই যদি বলেন। এবং আনোয়ার ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে আমরা ফার্স্ট রাউন্ডে একজন করে সবার কাছে যাব, সর্বোচ্চ 4 মিনিট আমরা শুনবো, তারপরে শেষ হলে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে যদি কোনো অ্যাডিশনাল পয়েন্ট থাকে সেটা আবার 2 মিনিট করে সময়ের বিবেচনায় আর কি। আমার দিক থেকে এটাই আনোয়ার ভাই। শাহিন ভাই থ্যাংক ইউ। আমার মনে হয় যে মানে শাহিন ভাই যেটা বললেন which is important, আমরা ওভারঅল 1.5 ঘন্টার মতো টাইম অ্যালোকেট করেছি। সো আমরা তো প্রায় 20 মিনিটের মতো গেছি। সো 1 ঘন্টা 10-15-20 মিনিট ম্যাক্সিমাম আসলে আমরা আটকায় রাখবো। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে কে বলতে চান? লাইন ধরে যাবেন। ফ্লোর ইজ ওপেন। না মনে হয় ভলেন্টারিলি যাই। আচ্ছা, আমি শুরু করি। জি ভাই, আচ্ছা এই জায়গাটা ভাই খুব নাইসলি সবগুলো ব্যাপার কভার করেছেন। প্রথমে আমি ইউজার পার্সপেক্টিভে আসি আর কি। সো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ইউজারের দিক থেকে কি হচ্ছে, পরে ইমপ্লিমেন্টেশন দিক দিয়ে। যেমন ঘটনা হচ্ছে যে আজকাল এআই এর ব্যবহারগুলো কিরকম। আমি ডাক্তার দেখাতে গিয়েছি, তো তখন এখন যে জিনিসটা হচ্ছে যে ঘ্যাপ করে যে ডাক্তার যে মানে ইউ আর নট ফিট, আমি বললাম যে না আই এম ফিট, সাথে সাথে সে মোবাইলে অ্যাপ বের করে দেখালো যে আমার ওয়েট এবং হেইট কি মেজারমেন্টে থাকা উচিত। হ্যাঁ, আমি বললাম আই এম স্ট্রং এনাফ, আই ক্যান লিফট থ্রি পিপল লাইক ইউ, বাট হি ইজ নট কনফিউজড, হি ইজ বেসড অন এআই। সো এই জায়গাগুলোতে আরেকটা ইউজারের জায়গা থেকে যেটা যে খুব বেশি মাত্রায় মনে হয়, আমি যেমন ভেহিকল ট্র্যাকার, খুব সিম্পল এক্সাম্পল, বা এই যে ইন্টেলিজেন্স ওয়েতে ভেহিকল ট্র্যাক করা হচ্ছে। সো বাট মানে অ্যাজ অ্যান এমপ্লয়ি হাউ কমফোর্টেবল দ্যাট পারসন ইজ, সে হয়তো যে জিনিসটা হচ্ছে যে ট্র্যাকারটা সো তার 24/7 ট্র্যাক করছে, ইটস নট লাইক দ্যাট যে টাইম ডিফাইন করছে দ্যাট 8 আওয়ার্স। সো এটা যেমন একটা জি জি এটা যেমন একটা মেজর ইস্যু। সো সিমিলার জায়গাটা যেটা যে আমি খুব সারপ্রাইজ হব না, এখন এই মুহূর্তে আমাদের ভেতরে কেউ দাঁড়িয়ে 3টা বুক ডাউন দিয়ে ফেলেন বিকজ তার এআই ইজ ইনস্ট্রাক্টেড। সো দিস সর্ট অফ থিংস যেটা মাঝে মাঝে অতি বায়াসনেস অফ জাস্ট মজা করেই বলা, বা সিভিয়ার ক্ষেত্রেও সাম সর্ট অফ এআই ইউজে আমাদের অনেক ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয়। সো এই ব্যাপারগুলো দেওয়া। আর আমরা আজকের এই জায়গাটার ক্ষেত্রে যে আমরা মনে করছি যে এআই এর ব্যবহারগুলো ডেভেলপমেন্ট সেক্টরে আমরা লাস্ট কাপল অফ ডেজ একটু ইন্টেন্সিভলি স্টাডি করেছি। তো এটাকে কিভাবে একটু স্ট্রাকচারাইজ করা যায়, হয়তো সেটাকে রিফিটটা একটু সুযোগ দিলে, শীর্ষ একটু একটা ওভারভিউ দিলে, তাহলে হয়তো বা আলোচনায় হেল্প হতে পারে। সো শীর্ষ যদি আলাপ থ্যাংক ইউ ভাই। আমি একটা ছোট প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা, তাহলে একটু টাইম কিন্তু 3-4 মিনিট। আমি 3-4 মিনিটে ব্যবহার করতে পারবো। আমরা এখন তো সবাই জানি যে এআই যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে, আমরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারি এআই দিয়ে। যে কোনো কিছু অ্যামপ্লিফাই করার জন্য এআই ইজ দ্য কিং। আমি যদি এআই এর কাজটাকে একটু 3টা ভাগে ভাগ করে ফেলি, যেটা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজে লাগতে পারে। তো যেটা মূলত কাজে লাগবে আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিস, সবকিছুরই ফোরকাস্ট করা সম্ভব আসলে যদি আমার কাছে ইনাফ ডেটা থাকে। আর একটা জেনারেশন, এখন বিভিন্ন ধরনের চ্যাট বেসড যে টুলগুলো এসেছে, সেগুলো দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করতে পারি, ওয়েল ফরম্যাটেড ওয়েতে ডেটা রাখতে পারি এন্ড এনিথিং। আর সবথেকে ইম্পর্টেন্ট ডেটা আমাদের জন্য যে ভয়েস এন্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখনো পর্যন্ত বাংলাদেশের সমস্ত ল্যাঙ্গুয়েজ, সমস্ত ডায়ালেক্টস গুলো এআই কিন্তু আসলে ঠিকঠাক জানে না। প্রমিত বাংলা ভাষা হয়তো বুঝে, কিন্তু আমাদের একদম রুরাল লেভেলের যে কৃষকেরা, তারা তো কথা বলে নোয়াখালী ভাষায়, তারা চারগাঁইয়া ভাষায় কথা বলে, সিলেটি ভাষায় কথা বলে, যেগুলো এখনো পর্যন্ত এআই এর কাছে বোধগম্য না। সো এখানে আমাদের রিসার্চ করার একটা বিশাল জায়গা আছে, যেখানে আমরা এআই কে আরো ইফেক্টিভ করতে পারি আমাদের ডেভেলপমেন্ট। আচ্ছা, তো আমরা সবকিছুকে 2টা ভাগে ভাগ করে ফেলতে পারি এখানে। একটা হলো ডেটা অ্যানালাইসিস, আর একটা হলো অটোমেটেড রিপোর্টিং। যে দুইটা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে সবথেকে বেশি কাজে লাগে। একটা করে যদি আমরা এক্সাম্পলের দিকে যাই, মেডিকেল সেক্টরে কিভাবে কাজে লাগতে পারে। এখন ধরে নিলাম যে আমার কাছে ডেটা আছে
যে কোনো একটা এলাকায় কি পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে ম্যালেরিয়া। তো আমি তখন বলতে পারি আচ্ছা এই সময়টাতে এই অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ সাধারণত দেখা দেয়, তখন আমি আগে থেকে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে পারি বা মানুষকে অ্যাওয়্যার করতে পারি। এবং এই সমস্ত ডেটা দিয়ে আমরা যদি রিপোর্ট জেনারেট করে রাখতে পারি, প্রত্যেক বছরের ডেটা, বছরের ডেটা যদি আমার কাছে থাকে, তার পরের বছরগুলো আমি খুব সহজে প্রেডিক্ট করতে পারবো। ঠিক একই ভাবে আমরা যদি কৃষি ক্ষেত্রে যাই, তাহলে কৃষি ক্ষেত্রেও ডেটা অ্যানালাইসিস করে বরিশালে আমার ধান উৎপাদনের জন্য কি করা উচিত আর রংপুরে ধান উৎপাদনের জন্য কি করা উচিত, প্রত্যেকটা জায়গা আমরা আসলে একদম স্পেসিফিক সিদ্ধান্ত দিয়ে দিতে পারি। বর্তমানে এই কাজগুলো করার জন্য আমার এক্সপার্ট লাগে, ওই অঞ্চলের কৃষি অফিসারের সাহায্য নিতে হয়, কিন্তু আমি যদি এআই ট্রেন করে দিতে পারি, এই সমস্ত ওভারহেড আসলে কমিয়ে আনা সম্ভব। একইভাবে এডুকেশন সেক্টরে এখন আমরা জানি যে একটা চ্যাট জিপিটি আসলে আমাদের টিচিং এর মতো কাজ করে ফেলতে পারে। আর কিছু যদি অলরেডি ওয়ার্কিং এমন কিছু উদাহরণ যদি আমরা দিই, যেমন ভারতে কাজ করছে একটা শিশু মাখন নামক এআই, যেটা শুধুমাত্র ভিডিওর উপর বেস করে বলে দিতে পারে যে একটা শিশু ম্যালনিউট্রিড কিনা। তারপরে আমরা জানি যক্ষা রোগের যে কাশি শুনে বলে দেওয়া যায়, এই ধরনের কাজগুলো ক্যান্সার ডায়াগনোসিস করা যায় ছবিগুলো দেখে। এন্ড ভয়েস অ্যাডভাইজারি, পিএস সার্টিফিকেট আইডেন্টিফাই করতে পারি আমরা পাকার ছবি দেখে এন্ড এটসেট্রা। আচ্ছা, আমরা ওরাল ফ্লুয়েন্সির মধ্যে যাই, যে একটা মানুষ কতটা ভালো বাংলা বলতে পারে বা কতটা ভালো ইংরেজি বলতে পারে, একজন রোল লেভেল স্টুডেন্ট আমরা অ্যানালাইজ করতে পারি এআই এর মাধ্যমে। এই সব কিছু কিন্তু আসলে ভারত অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে, এবং ভারত আর আফ্রিকার দিকে যদি আমরা তাকাই, আমরা আসলে অনেক एग्जांपल পাবো যেগুলো সরাসরি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব। আচ্ছা, আমার মনে হয় আমরা আপনার বক্তব্য বুঝেছি এবং এই ডেমনস্ট্রেশনটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা বোধহয় এরপরে আলোচনা আগাতে পারি। বলবো? আচ্ছা, উনি তো সুন্দর পজিটিভ অনেক কিছু বলে আবার পরিচয়টা দিও। জি, ও আচ্ছা। রেকর্ডিং এর জন্য। আমি সাইকা সিরাজ, আমি কাজ করছি ক্লাইমেট ব্রিজ ফান্ড ব্র্যাক। আমি আসলে উনি সুন্দর বলছিলেন, আসলে এআই এর ভালো ব্যবহারের শেষ নেই, এবং ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু আমাদের কাজগুলো খুবই ডেটা ড্রিভেন, এভিডেন্স ড্রিভেন হওয়া দরকার, সো ইট ক্যান বি ইউজড ইন মেনি ওয়েজ, এবং সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমার যেখানে একটু সংশয় আপত্তি সেটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে ডেটা প্রাইভেসি নিয়ে অলরেডি ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত কোনো ভালো সিস্টেম হয়নি। সো আমরা যখন টোটালি এআই বেসড কাজের একটা এনভায়রনমেন্টে চলে যাব, তখন আসলে ডেটা প্রাইভেসির ব্যাপারটা আমরা কতটুকু এনশিওর করতে পারবো, এটা একটা খুব বড় জিনিস ভেবে দেখা দরকার। কারণ ডেভেলপমেন্ট সেক্টরের মানুষের এথিক্সটা অন্যদের চেয়ে আরেকটু বেশি হওয়া উচিত। এটা তো কমার্শিয়াল সেক্টর না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যার কাছ থেকে ডেটা নিয়ে যে মানে অ্যানালিসিস করছি এবং ইনফার করছি কোনো একটা কিছু, সে কি আসলে জানে যে তার কাছ থেকে ডেটাটা নেওয়া হচ্ছে বা তার কি অনুমতি আমি নিচ্ছি কিনা। তাহলে ওখানে একটা আমার বড় ব্যাপার আছে যে এইটাকে এনশিওর না করে হঠাৎ করে হচ্ছে গিয়ে আমরা অনেক বেশি এআই বেসড সলিউশনস এর দিকে যদি যেতে যাই, তাহলে হয়তো আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের যে মূল এথিক্যাল পয়েন্ট অফ ভিউটা হয়তো বিঘ্নিত হবে। আরেকটা জিনিস, আমি যেহেতু ক্লাইমেটে কাজ করছি এখন একটা বড় করে আসছে যে এআই গুলোর কিন্তু একটা ব্যাক এন্ডে একটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আছে অনেক বড়। একদিনে যেমন ক্লাইমেট চেঞ্জের ডেটা অ্যানালাইসিস করে আপনি এটাকে কাজে লাগাতে পারেন, আবার এইটাকে কাজে লাগাতে গিয়ে আপনি এনভায়রনমেন্টের ক্ষতি করছেন, আপনি ক্লাইমেট চেঞ্জকে আরো ত্বরান্বিত করছেন। তো সেইখানেও একটা ব্যাপার যে যখন আমি বলবো যে আমি এআই তো একসময় অনেক কিছু রিপ্লেস করবে, নো ডাউট, এটাকে আর তো ফিরিয়ে নেওয়ার যাওয়ার কোনো পদ্ধতি নাই। হাউ ফাস্ট ডু উই ওয়ান্ট টু মুভ টুয়ার্ডস দ্যাট, এই প্রিপেয়ারনেসটা কোথায়? এর মাঝখানে যে আমি প্রত্যেকটা এআই জব, যে জবগুলো আমি দিয়ে দিচ্ছি, ওখানে তো আমার দেশে দুটো লোকের ডেভেলপমেন্ট সেক্টরের জবের অপরচুনিটি কমে যাচ্ছে। এই জায়গাগুলোকে আসলে কনসিডার না করে খুব দ্রুত গতিতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করা ডেভেলপমেন্ট সেক্টরের জন্য কতটা লজিক্যাল, সেটা একটু ভেবে দেখতে হবে। আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট সেক্টরের যে কাজগুলো আমরা যারা বহুদিন ধরে কাজ করছি এই সেক্টরে, তারা অনেক কিছু হিউম্যান জাজমেন্ট দিয়ে করি, এটা কিন্তু অঙ্ক দিয়ে করি না। আমরা একটা স্টোরিকে কেন্দ্র করে একটা এলাকায় একটা বড় ইনিশিয়েটিভ নিয়ে অনেকগুলো মানুষের উপকার করার অনেক সময় চেষ্টা করি। এআই যে ফর্মুলায় কাজ করে, can AI at this point capture that human-centric stories, সেই human-centric problems? ও তো অঙ্ক করে বার করবে, ও তো অ্যালগরিদম দিয়ে বার করবে।
সো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট সেক্টর বলতে যে জিনিসটা বোঝায়, যে এসেন্সটা যেখানে আছে, সেই জায়গাতে এআই কে ব্যবহার নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এইটা খুবই মানে বিভিন্ন বিবেচনাকে বিবেচনায় রেখে, লজিক গুলোকে বিবেচনায় রেখে, এথিক্সটাকে বিবেচনায় রেখে সামনে আগানোটা উচিত হবে বলে আমার ধারণা। এবং সেটা করার ক্ষেত্রে এটা শুড বি ফেজড, শুড নট বি যে একটা প্রজেক্ট। একটা আরেকটি জিনিস চিন্তা করার, এটা আমি কারোর নাম করে বলছি না, বাট প্রত্যেকে যারা ফান্ডিং এজেন্সি আছেন, যারা কাজ করি আমরা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, উই হ্যাভ আওয়ার ওন ইন্টারেস্টস। আমরা সবাই একটা ইন্টারেস্টকে কেন্দ্র করে নিজেদের কাজটাকে সাজাই। তো যখন এটাকে আপনি এআই বেস করে, ইন্টারেস্ট বেস করে এআই কে অনেক কিছুতে ইম্পোজ করবেন, এখন যদি ডোনাররা এসে তাদের এআই টুল দিয়ে আমাদেরকে বলে যে তোমরা এইভাবে কাজ করবে, তাহলে কিন্তু আলটিমেটলি ওই একটা ফর্মুলার মধ্যে ঢুকে গেলেন, তার ইন্টারেস্টের বাইরে আপনি আর একটা দুটো ভালো কাজ করার সুবিধা কিন্তু আপনার আর থাকলো না। তো এই জায়গাগুলোতে ব্যালেন্স কিভাবে এনশিওর হবে, রেগুলেশনস গুলো কি হবে, এইগুলোকে যতক্ষণ পর্যন্ত না আমরা খুব ওয়েল ডিফাইন করতে পারছি, ততক্ষণ এআই নিশ্চয়ই ব্যবহার করব, কিন্তু নট আ সোল ডিপেন্ডেন্সি বা অনেক বড় করে এআই কে আনাটা আমি মনে করি খুব রিস্কি হবে। তো সেইটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। বাট এই বক্তব্য দেওয়ার মাধ্যমে এটা আমি বলতে চাচ্ছি না যে এআই এর গুরুত্ব নাই, এআই কে আমাদের লাগবে না, অবশ্যই লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে, কিন্তু সেটাকে আমরা রেসপন্সিবলি যেন ব্যবহার করি এবং আমাদের পদক্ষেপগুলো যেন ছোট ছোট হয়। আজকে ডেভেলপমেন্ট সেক্টরের যে লাস্ট কত ইয়ার্সে বলবো 50 ইয়ার্স এর যে গ্রোথ, 50+ ইয়ার্স এর যে গ্রোথ বাংলাদেশে হওয়ার পর থেকে, এটা কিন্তু একদিনে এই জায়গায় আসেনি, একদিনকে ইমিউনাইজেশন প্রোগ্রাম এই জায়গায় আসেনি। সো আমরাও যেন এআই কে নিয়ে একদিনে কোনো পরিবর্তন, অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত পরিবর্তনের চিন্তা না করি, তাহলে এমন হতে পারে যে আমাদের জন্য আসলে এটা খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস তো সত্যি যে ধরেন আমরা চাই বা না চাই, এআই ইজ রিয়েলিটি। আমি যেমন প্রথমে বললাম যে আমার এটা না, কিন্তু এআই কিন্তু আমি নিজেও ইউজ করি আসলে, মোস্টলি চ্যাটজিপিটি। শামীম ভাইয়ের আজকের যে উদ্দেশ্য এবং এর পরেও যে জায়গায় আসলে উনি কাজ করবেন, আমি যতদূর জানি, বাট শামীম ভাই কারেক্ট করে নিয়ে সেটা মোস্টলি হচ্ছে এথিক্যাল এআই। কিন্তু আমরা যেহেতু বিলং টু দিস সোসাইটি, ইন এ ওয়ে আমরা উই ক্যানট রিয়েলি অ্যাভয়েড যে আমাকে আমি করি না করি আসলে। ইভেন আমি প্রেস রিলিজটা কালকে শামীম ভাইকে বলছিলাম যে দিছি, আমার রিকোয়ারমেন্ট দিয়ে বলছে ওকে তুমি জেনারেট করো, দেন আমি আর্টিফাইড ইউজ এটা করতে হবে। বাট আই এগ্রি উইথ ইউ। আমার মনে হয় যে এরপরে কি বলতে চান, আমি ভলান্টারি প্রসেসেই আসলে যেতে চাচ্ছি প্লিজ। এটা আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুজিবুল হক। আমি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়াতে সাপ্লাই চেইন, মার্কেট এবং ক্লাইমেট এক্সপার্ট হিসেবে কাজ করি। তো আমরা বেসিক্যালি গত ধরেন 2012 সাল থেকে সলিডারিটি বাংলাদেশে কাজ করে মোর ইন মার্কেট অ্যাপ্রোচ নিয়ে, সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট, ট্রেসাবিলিটি এইসব নিয়ে। তো আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যখন একটা ধরেন যুগের এটা ডিমান্ড, ঠিক আছে। এখন ধরেন আপনি ইমেল লিখতে যান, আপনি কোনো একটা আর্টিকেল লিখতে যান, আমরা দেখেছি আমাদের ইউরোপিয়ান কলিগ যারা আসেন বাংলাদেশে, তখন আমরা, কারণ হচ্ছে কি প্রতিটি কাজের বের উপর মানে একটা বিষয় আছে। আপনি 4টা লাইন লিখবেন 3 ঘন্টা ধরে, একটা অফিসার বা ম্যানেজার, ওরা বলে যে আমাদের অ্যাডভাইস করে why not you are sticking with the AI, কেন সেটা করছো না। তো এখন এই যে ডেভেলপমেন্ট সেক্টরে আমরা ধরেন প্রজেক্ট ডিজাইন করি, প্রজেক্ট ডিজাইন করতে গেলে আমাদের তো অনেকগুলো সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতে হয়, ঠিক না। তো আমরা এটাকে যদি অনেকগুলো লোককে আমরা ডেপ্লয়মেন্ট করে ফিল্ডে অ্যানালাইসিস করে টোরে, অথচ এইটাই আমরা মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি একটা ফ্রেমওয়ার্ক, ওই যে সেটাই বললাম, এটা ইউজার ফ্রেন্ডলিটা রেসপন্সিভ কতটুকু সেটা করতে পারি। আর সেটার জন্য আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে আসলে হিউজ আমাদেরকে কিন্তু প্রতিটি অর্গানাইজেশনে আমাদেরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এটা ব্যবহার, এটা এমনিতে কিভাবে হবে, প্রজেক্ট ডিজাইনে কি হবে, এটা আপনার পলিসি অ্যাডভোকেসিতে কি হবে, এইসব জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি ইফোর্ট দিতে হবে। যদি আমরা দিই তাহলে কি হবে, আমাদের ডোনারের যে টাকাগুলো আসে সেগুলো তো কেউ না কেউ ট্যাক্স মানে। তো
তো সেটা ভ্যালু ফর মানি হবে। দেখেন আমরা এই যে আজকে বাংলাদেশের যে আমরা মার্কেট সিস্টেমে কাজ করতে গিয়ে দেখলাম যে হিউজ ডিজাস্টার। এটা কেন? এই আপনার ধরেন ধান চাল হয় সারপ্লাস, কিন্তু প্রচুর আবার আমদানি করতে হয়। আলু হয় বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে শর্টেজ। আবার কোনটা শর্টেজ, কিন্তু দেখা যাচ্ছে যে এটার উৎপাদন বেশি, এটা ক্রপ ফেলিউর হচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেটা। এই ডেটাটা আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ড্যাশবোর্ড বেস অনেক কিছু করতে পারি, যেগুলা দিয়ে আমাদের পলিসি মেকাররা ডিসিশন নিতে পারে, যেগুলা দিয়ে আমার অর্গানাইজেশন ডিসিশন নিতে পারে। তো এখানে মিসইউজের আসলে সুযোগ খুবই কম। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা দেশের ডেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ডেটা পলিসি এটা গভর্নমেন্ট যেমন দিতে হয়। আপনি কোন ডেটাটা কোন ইউজার লেভেলে কিভাবে ইউজ হবে, কতটুকু আপনি এটা শেয়ার করবেন, কতটুকু আপনি নিজের কাছে ধরে রাখবেন, এই জিনিসগুলো থাকবে। আরেকটা জিনিস কি, এখন গ্লোবালাইজেশনের যুগ। আপনি ইচ্ছা করলে আপনার কাছে সবকিছু 10,000 কৃষক আপনার রেজিস্টার্ড, এদের নাম মোবাইল নাম্বার আছে, আপনি ধরে রাখবেন। নট লাইক দ্যাট। হ্যাঁ, আমাদের ট্রান্সপারেন্ট হতে হবে। আমরা কৃষককে বলবো, ভাই তোমাদের এই ক্লাস্টার আমরা করলাম, এই ক্লাস্টারে তুমি 10টা সবজি করো, 10,000 কৃষক আছো, লাউ কত কেজি করো, পটল কত কেজি করো, এইটা আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যে দেখো। এটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, ইভেন তো আমরা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এটা লিংকেজ করছি, তোমরা কমিউনিকেট করো, তোমাদের বিজনেস হবে। সো এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আমরা ডেভেলপমেন্ট সেক্টর এখনো সনাতনী লেভেলে পড়ে আছি, আমাদেরকে একটু ভাবতে হবে। মানে আমি কিন্তু এআই এর মানে বিপক্ষে না। আমার প্রশ্নটা হচ্ছে টেকনোলজিকে নিতে হবে পজিটিভলি, আর টেকনোলজিকে ইউজার ফ্রেন্ডলি করতে হবে। ইউজার সেন্ট্রিক যদি আমরা করতে পারি এবং এটা লোকালাইজ করতে হবে। এটা ওই যে কে বলেছেন যে এটা ভাই এআই তে এখনো ওই নোয়াখালীর আঞ্চলিক ভাষা জানে না, সিলেটের জানে না, এই সে এগুলো হচ্ছে ইটস অল অ্যাবাউট দা ইনোভেশন। আমরা এমনিতে একটা সুতা নিয়ে, কাগজ নিয়ে, 200 কোশ্চেন নিয়ে একটা কৃষককে 4 ঘন্টা ধরে আননেসেসারি আমরা এখনো এই যুগে এসে আমরা হ্যামারিং করি। কেন রে ভাই? আমি একটা চ্যাটবোর্ড বানাই, আমি কোশ্চেন গুলো করি, আমি রিয়েল টাইম ডেটা, ওইটা তো কৃষকের ক্ষতি হবে না। ও বলবে এই যে আজকে আমরা এখানে কথা বলতেছি, হয়তো রেকর্ডিং হচ্ছে, তো এটা না করে একজনকে বসায় দেন, আপনি লিখবে, মাইনাস করতে গিয়ে সে আরো 6 ঘন্টা লাগাবে। এটা তো দরকার নাই, কারণ জেমিনির সাথে আপনি লিংক করে দেন, ও অটো আপনার রিপোর্ট করে দিচ্ছে। তো আমরা সরি, আমি আসলে 4 মিনিটের বেশি নিয়েছি কেনা। তো আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা ডেভেলপমেন্ট সেক্টরে যারা এগুলো নিয়ে কাজ করবে তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। আর আমাদের সলিডারিটি নেটওয়ার্ক থেকে আমরা যেটা বলবো, যদি আমাদের সাথে কোনো রকমের কোলাবোরেটিভলি এই জাতীয় কাজ করার সুযোগ হয়, উই আর ভেরি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। আমি মোস্ট ওয়েলকাম আমার ভাই, আপনারা এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। ডেটা প্রাইভেসি আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ম্যাডাম স্যার যেটা বললেন একটু আগে। এখন এগুলো তো আমরা ম্যানুয়াল সলিউশন দিতেই পারি, কিন্তু অটোমেটেড সলিউশন কিন্তু ম্যাডাম একটু দেওয়া সম্ভব। এখন যেসব ক্লাউডের এআই গুলো আছে, ওদের উপরে আমি যদি জাস্ট একটা র্যাপার লাগিয়ে দিই, সেটা কেমন হতে পারে যে আমার কৃষকের যে পার্সোনাল ইনফরমেশন আছে বা বাংলাদেশের যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো সে অটোমেটিক ফিল্টার আউট করে দিতে পারে। যেমন কারোর আইডি নম্বর যাবে না, কারোর ফোন নম্বর যাবে না, এবং কোনো ফাইন্যান্সিয়াল ডেটার আসলটা যাবে না, হয়তো কোনো ডুপ্লিকেট ডেটা যাবে। এইভাবে কিন্তু আমরা ফর্মুলেট করে ফেলতে পারি পুরো জিনিসটাকে। এইভাবে আমরা ডেটা প্রাইভেসি এনশিওর করতে পারি। আরেকটা ওয়ে আছে নিজেদের সার্ভার বানিয়ে ফেলা, এবং সেটাতে হয়তো খরচ আমাদের অনেক বেশি হবে, বাট দেয়ার ইজ ওয়ে। জি, থ্যাংক ইউ। এরপরে কি না, বলতে আমাকে ভুল বুঝেন না, সরি, আমি কিন্তু এর বিপক্ষে না। আই জাস্ট ওয়ান্টেড টু রেজ দিস থিংস বিকজ আসলে অনেক কিছু আমরা খুব দ্রুত এগিয়ে যাই, কিন্তু কনসিডারেশনে নেই না, সেটা নিয়ে যেন আমরা সেফ ভাবে আগাই। একটা সময় পরে গিয়ে আমি সেদিন বসে ভাবছিলাম ওয়াশিং মেশিন সারাতে হবে, বোধহয় ওয়াশিং মেশিন শব্দটা একবার বলেছি, তারপর দেখলাম যে আমার ফিডে শুধু ওয়াশিং মেশিনের অ্যাড আসছে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? আমি প্রায় ঢুকে সবকিছু বন্ধ করি, কিন্তু কিছুদিন পরে আবার হয়তো কোনো একটা কাজ করতে যাচ্ছিলাম, সে বসে অ্যালাউ না করলে এটা হবে না, আমি হয়তো খেয়াল করিনি, করে দিচ্ছি। সো এই যে এটা আমার কথা হচ্ছে যে মানে অফকোর্স উই উইল ইউজ ইট, বাট এটা রেসপন্সিভ ইউজ হতে হবে, আর ডেভেলপমেন্ট সেক্টরের জন্য আরো বেশি রেসপন্সিবল হতে হবে আমাদের।
আমরা প্রথম রাউন্ডে সবার একবার বক্তব্য শুনে নিই, তারপর আমাদের সেকেন্ড রাউন্ডে আবার বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে। হ্যাঁ, সো প্রথম রাউন্ডে সবাই, এরপর যে বলতে চান উনি যদি ফ্রেশ। আমি শামীমকে আমার একটা ধন্যবাদ জানাচ্ছি যে শামীম শুধু সে কানাডা থেকে আসছে, আমার দীর্ঘদিন কাজ করার সহযোগী আমার আসলে এআইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, এই প্রজন্মকেও শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটা কথা বলি, আমি গত কয়েক মাস কাজ করেছি ইলেকশন অবজারভার হিসেবে। সেখানে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউএনডিপি ব্যালট প্রজেক্ট এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইডিপি সবচেয়ে বেশি নক করেছে এআই দিকে তাকান এবং দেশটাকে বাঁচান, ইলেকশনটাকে সুষ্ঠুভাবে হতে দেন। আমার মতো সিনিয়র সিটিজেন কিনা আরো 10টা ট্রেনিং করতে হয়েছে যে এআই মাধ্যমে সমাজে যাতে সমস্যা হয়েছে। আমার সেজন্য শ্রদ্ধা রেখে বলছি, ভালো কাজ হচ্ছে, অনেক কিছু লেখা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েবসাইটটা আমাদের সিরিয়াসলি দেখতে হবে। এবার ইলেকশনে সবচেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বিষয় ছিল এটা, যে এআই এর মাধ্যমে একজন হয়তো বলছে না, তার মুখ মিলিয়ে অন্যটা বলে দিচ্ছে। এই দিকে আমাদের প্রত্যেকটা ম্যারিটের সাথে একটা ডিমেরিট আছে, সেই ডিমেরিটটা কিন্তু ম্যারিটের চেয়ে ভয়ানক, সেই দিকটা আমাদের থ্যাংক ইউ সময়। এরপরে আমি একটু ফোন দিলাম, থ্যাংক ইউ সাইকোপ্যাথ স্পোক টু মাই মাইন্ড, মানে আমি দিয়েছিলাম। সো এই একটা জায়গায় আমি আসলে ওটা দিয়ে শুরু করব। আমি আপনি একটা পরিচয়টা দিয়ে, সরি ওখানে রেকর্ড হচ্ছে তো, এটা হলো সুবিধা যে আমরা আমি প্লাবন গঙ্গোপাধ্যায় ওয়ার্ল্ড বাংলাদেশ কমিউনিকেশনস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। যে জায়গাটায় আসলে বলছিলাম স্পিড উইদাউট সেলিব্রেটিং ইজ অলওয়েজ ডেঞ্জারাস। মানে রাস্তাঘাটে বেরোলে অন্তত দেখার কথা যে বাড়িতে প্রিয়জন অপেক্ষা করছে, সাবধানে গাড়ি চালানো, গতিতে গাড়ি চালানো। বা ব্যক্তিগতভাবে আমি ওই কচ্ছপের সেই গল্পের মতো যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই ফিলোসফির বিশ্বাসী আমি, বরং আমি স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন আসলে আমরা স্পিড আপটা করতে গিয়ে কতটুকু স্টেডিনেসটা ধরে রাখতে পারছি, সেই জায়গাটা আসলে আমার একটু প্রশ্ন বা কনসার্নটা আমি রেইজ করি। নো ডাউট আসলে যুগ ধর্ম বলে যে বিষয়টা আছে সেটা তো আমাদেরকে মানতে হবে। এটা মানা ছাড়া আসলে কোনো, অথবা আমাদেরকে একদম নিরবিচ্ছিন্ন কোনো দিকে একদম সনাতনী পদ্ধতিতে বাস করতে হবে। এখন সেটা করতে গিয়ে যে যদি এরকম হয় যে আমি অ্যাম্পলিফায়ারকে সলিউশন বানিয়ে ফেলি, তাহলে মনে হয় আমাদের এই জায়গাটায় আসলে গন্ডগোলটা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা করতে গিয়ে যেমন সরকার যখন আলোচনাটা ডিরেক্ট করছিলেন আপনি, তখন বলছিলেন যে আসলে বাস্তবিক কাজ করতে গিয়ে যদি কি চ্যালেঞ্জগুলো ফেস করি, যে চ্যালেঞ্জটা আমি সবার আগে ফেস করেছি ডেভেলপমেন্ট সেক্টরে, সেটা হচ্ছে এআই লিটারেসি। এআই লিটারেসি ডেভেলপমেন্ট সেক্টরে আমি বলবো একদম এখন শূন্য। এটা আসলে আমাদের কাছে এআই লিটারেসিটা হচ্ছে হলো ওই গাইতে গাইতে গায়ন, বাজাতে বাজাতে বায়ান। এখন আমরা আসলে কেউই এই বিষয়ে টু বি মানে ভেরি অনেস্ট, আমি যদি এখানেও আমরা অন্তত যে কয়েকজন বসা আছি, যদি মানে একটা সার্ভে করি যে কয়জন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা এআই কোর্স করেছেন, আমার মনে হয় এই সংখ্যাটা আসলে লেসার দেন 10%। সো এবং এটা আমি একটা ধারণা নিয়েই বলছি, অর্থাৎ এআই লিটারেসি আগামী দিনের ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যে জায়গাটায় মনে করি অর্গানাইজেশনগুলো ইনভেস্ট করা উচিত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অফিসের এক্সটেন্ডেড ম্যানেজমেন্টের পার্ট হওয়ার কারণে যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা একটা বড় টেনশন কাজ করে। কেউ আমরা আসলে এআই কে খুব এমব্রেস করার জন্য উন্মুখ হয়ে আছি, কেউ আসলে চাকরি হারানো পারি না এই ভয়ের জায়গায় আড়ষ্ট হয়ে আছে। অর্গানাইজেশনের কালচারের ভিতরে কিভাবে এই জিনিসটা এথিক্যাল ইন্টিগ্রেশন, একটা তো ডেটা নিয়ে কথা এসেছে, এটা আসলে একটা গ্লোবাল ফেনোমেনা যে ডেটার এথিক্যাল ইউজ অফ ডেটা, এবং পাশাপাশি এই প্রশ্ন আসে যে এই ডেটার আসলে মালিক এই ডেটার মালিককে, এবং এই প্রশ্নটা আসলে এই জায়গাটায় চলে আসে। আসলে ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে দিন শেষে মানুষ নিয়ে কাজ করে, প্রোডাক্ট বা প্রফিট মেকিং এর জন্য আসলে কাজ করে। সো ওই মানুষের জায়গাটা আমার মনে হয় যে এই এথিক্স যতদিন পর্যন্ত ডেভেলপমেন্ট সেক্টর থাকবে এই জায়গাটা থাকবে। সো অফিস কালচারে এটার ইন্টিগ্রেশনটা দরকার। পাশাপাশি আমি আরেকটা জায়গা বলবো যে এআই ইউজ ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টরে
তো অনেকগুলো সেক্টর আছে, আমরা আবার উইদিন ডেভেলপমেন্ট সেক্টর আমরা অনেকগুলো সেক্টর যেটা হচ্ছে ধরেন ভাই সলিডারিটির কথা বলি, মার্কেট ডেভেলপমেন্টে নিয়ে যারা কাজ করেন তাদের একটা সেক্টর, ওয়াশ একটা সেক্টর, হেলথ একটা সেক্টর, পাবলিক হেলথ একটা সেক্টর। উইদিন দোজ সেক্টরস এটা and beyond those sector overall development sector একটা সেক্টরাল ইন্টিগ্রিটি এবং কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য এআই would be a fantastic opportunity। কেন আমি কিভাবে মানে আমার এই এক যুগের উপরে কাজ করার অভিজ্ঞতা থেকে হয়েছে এই সেক্টরগুলিতে ডেটা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড এবং এই ফ্র্যাগমেন্টেড অ্যাভেলেবিলিটি অফ ডেটা দেখা যাচ্ছে একই জায়গায় একই ইভেন একই সেক্টরের দুই অর্গানাইজেশন একই রকম ইন্টারভেনশন আছে। আমার মনে হয় যে শুধুমাত্র ওভারঅল মানে অনেক বৈশ্বিক প্রেক্ষাপটে তাকানোর চেয়েও যদি শুধুমাত্র বাংলাদেশে এবং সামনের যে দিন আসছে ডেভেলপমেন্ট সেক্টরে, যে কঠিন দিনই আসছে বলা যায় যে shrinking the availability of the funds and everything, সেই জায়গায় আমার মনে হয় আরো কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ নেওয়ার স্কোপ এআই আমাদেরকে করে দিতে পারে। এটা করতে গিয়ে অনেক আলোচনা এসেছে এখানে যে ডেটা অ্যানালাইজ, রিপোর্ট করা, এই ধরনের মানে পজিটিভ সাইডস ইউ অল নো। নাম্বার ওয়ান, আমি ব্যক্তিগতভাবে এটাকে ডেভেলপমেন্ট সেক্টরের সলিউশন হিসেবে না দেখে অ্যাম্প্লিফায়ার হিসেবে দেখার জন্য আমি বেশি ব্যক্তিগতভাবে পক্ষপাতী। কেন বেশি পক্ষপাতী? এখনো আমাদের দেশে যদি আমি ডেটার ভাই সম্ভবত ভাই বলছিলেন যে কৃষকদের ডেটাবেসে নেবে এআই, আমরা সবাই জানি এটা আসলে হাইপার লোকালাইজেশনের একটা চরম এক্সাম্পল হতে পারে। হাইপার লোকালাইজেশন ইন টার্মস অফ ও চাইলে একটা নির্দিষ্ট এলাকা, একটা চাইলে নির্দিষ্ট পাড়া, চাইলে একটা নির্দিষ্ট ফ্যামিলি বা একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য আসলে সমাধান নিয়ে আসতে পারে। এখন যদি এটা আমার প্রোডাক্ট মার্কেটিং নিয়ে হতো মানে আমি সুপার এক্সাইটেড, কিন্তু একই সাথে আমি ডেভেলপমেন্ট সেক্টরের একজন কর্মী হিসাবে আমি এই জায়গাটায় চিন্তা করতে হয় যে আমি কি আসলে এই গ্র্যানুলার পারফেক্ট সলিউশনের দিকে যাব, নাকি আমি একটু কম গ্র্যানুলার কিন্তু আমি ইনক্লুসিভ সলিউশনের দিকে যাব। বাংলাদেশে এখনো কত শতাংশ লোকের ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেসিবিলিটিতে আছে? আমাদের নারীরা কি এখনো সেই জায়গায় এসেছে কিনা? আমাদের মার্জিনালাইজড পিপল সেই জায়গায় এসেছে কিনা? অর্থাৎ এই গ্র্যানুলার পারফেক্ট সলিউশন ভার্সেস ইনক্লুসিভ সলিউশন, এই জায়গাটা। তবে ব্যক্তিগতভাবে আমি সবশেষে একটু আশার কথাই শোনাবো, নিজের একদম এক্সপার্টাইজের জায়গা থেকে ডেভেলপমেন্ট কমিউনিকেটর হিসেবে ব্যক্তি পর্যায়ে আচরণ পরিবর্তন অর্থাৎ বিসিসি কমিউনিকেশন যেটাকে আমরা বলি, এই জায়গাটায় এআই অলরেডি ফ্যান্টাস্টিক কাজ করা শুরু করে দিয়েছে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে। আমার ধারণা আগামী সবার 10 দিন সবার মোবাইলে খালি এআই এথিক্স এগুলো কেমন আসবে। সো অর্থাৎ মানে যেই জিনিসটা 50 বছর ধরে আমরা ফ্লিপচার্ট, উঠান বৈঠক এবং প্রচুর ইনভেস্টমেন্ট এই জায়গাটায় দিচ্ছে, আমার মনে হয় এই জায়গাটায় ভেরি পার্সোনালাইজড, কনটেক্সট অ্যাওয়ার এবং রাইট মেসেজ এট দ্য রাইট টাইম এই জায়গাটা নিয়ে কাজ করার সুযোগ এসেছে। বর্ডারের বাংলাদেশ করছে মিউনিসিপাল হাইজিন ম্যানেজমেন্টে একদম প্রত্যন্ত এলাকায়, যাতে মানুষ একদম প্রত্যন্ত এলাকার কিশোরী শ্যামনগর বা দাকক কয়লার জায়গার কিশোরী যাতে হাইজিন মেসেজটা পায়, এই কারণে একটা অ্যাপে প্রবাহিনী নামে একটা চ্যাটবট ইন্টিগ্রেট করা হয়েছে এবং ওকে শিক্ষিত করা হয়েছে এমএসএম রিলেটেড সবকিছু দিয়ে। সো ওখানে বসে ওটা পাচ্ছে এবং একই সাথে অ্যাক্সেসিবিলিটিটাও আমরা এনশিওর করা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আসলে হয়তো পরের বার আরো কিছু বলার জায়গা থাকে। পরিচয়টা দিয়ে দুইটা দেখতে ধন্যবাদ। আমার নাম দুর্জয়, আমি আছি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি। আমি চেষ্টা করব মূলত আমাদের রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট পার্সপেক্টিভে আমার এশিয়া প্যাসিফিকের সব 14টা কান্ট্রিতে কাজ করার সুযোগ হচ্ছে, সেটা অনেকগুলো অভিজ্ঞতা চলে আসবে হয়তো। আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন কাজ করছি আমাদের এক্সিস্টিং কম্পিটেন্সিস অফ দ্য স্টাফ যেটা আছে সেটার মধ্যে একটা ডাইলেমার কাজ করে যে ওয়েদার আমি এআইটাকে ইউজ করব কি করব না, এবং যদি করি সেটার কোয়ালিটিটা কতটুকু হবে, ওয়েদার সেই কোয়ালিটিটা কি আমার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করছে কি করছে না, সেই ডাইলেমাটা সলভ করতে যে একটা লম্বা সময় লেগে যায়। কারণ সবগুলো কন্টেস্ট কিন্তু আমার ঢাকার মতন না, এক একটা কন্টেস্ট এক এক রকম, সেখানে আপনার সেটার ইউজটা ডিফার করতেছে। সেই জায়গাতে একটা বড় ডাইলেমা এবং কনফ্লিক্ট আমি ফিল করি আর কি at different level। এটার সাথে একটা বড় জিনিস জড়িত হচ্ছে যে আমরা এইখানে মোটামুটি একটা এজ গ্রুপ আমি যদি রাফলি চিন্তা করি, দু একজন ছাড়া 30 থেকে
50-র মধ্যেই এজ গ্রুপ, কিন্তু আমাদেরকে ডিল করতে হয় কিন্তু মোর দ্যান 60-70 ইয়ার্স যারা আমাদের সিনিয়র সিটিজেন, যারা ডিসিশন মেকিং এ আছে, তাদের সাথে আমাদেরকে ডিল করতে হয়। তাদের সাথে যখন ডিল করতে হয় তখন দেখা যায় যে তাদের মোস্ট অফ দ্য কেসে ট্রাস্ট ইস্যু চলে আসে একটা। যখনই আমরা বলি যে দিস ইজ এআই ড্রিভেন অথবা উই ক্যান ইউজ দ্য এআই, তখন আমার কাছে মনে হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, অনেক কান্ট্রিতেই একটা ট্রাস্ট ইস্যু চলে আসে যখন লিডারশিপের সাথে আপনি কাজ করতে যাবেন। সেই জায়গাটা স্টিল আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে, যে আমরা আসলে এই ইন্টার জেনারেশনাল গ্যাপটাকে কিভাবে আমরা মিনিমাইজ করব, তাদেরকে কিভাবে এডুকেট করবো। আমরা এডুকেট হতে পারতেছি, বাট হাউ উই ক্যান এডুকেট দেম। আবার একই সাথে আরেকটা পার্সপেক্টিভ আছে যে নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে ডেভেলপমেন্ট সেক্টরে সার্ভিস চিন্তা করতেছি, দ্যাট মে নট বি এক্সিস্ট ইন দ্য ফিউচার। সেটা আমরা কিভাবে করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অর্গানাইজেশনগুলোতে এআই এর আগে আমাদের ডিজিটাল ম্যাচুরিটি নিয়ে আমরা কাজ করছিলাম। আপনি যদি 30 বছর আগে দেখেন, তখন কম্পিউটার শেখানোর পিছনে একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে, এবং সেই ইনভেস্টমেন্টটাতে যাওয়ার জন্য অনেককে অ্যাডভোকেসি করতেছে যে এটা এখন নিডেড। সেই অ্যাডভোকেসি লেভেলটা ফর এআই কিন্তু আমাদেরকে করতে হচ্ছে এখন অর্গানাইজেশন লেভেলে, টু কনভিন্স যে আমার এটার প্রতি বাজেট বাড়াতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা সবাই চ্যাটজিপিটি ফ্রি ভার্সন ইউজ করি, আরো বেটার প্রোডাক্ট পাইতে হলে আমাকে এখানে একটু সাবস্ক্রিপশন পেইড করতে হবে। সিমিলারলি মাইক্রোসফটের যদি আমি ইমেল ইউজ করি, এটাতে আমি যদি পেইড ভার্সন নিই, সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট আছে। তো অনেক সময় এই জায়গাগুলোতেও অর্গানাইজেশনগণ সাফার করতেছে যে ওয়েদার আমি ইনভেস্টমেন্টটা করলে আমি রিটার্নটা কি পাবো, ওয়েদার ইট উইল বি কস্ট ইফেক্টিভ অর নট। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে অনেক কনটেক্সটে আমি দেখেছি, আপনার প্যাসিভ কান্ট্রিগত দেখেছি যেখানে আপনার এই ডাইলেমা এগুলো স্টিল পারসিস্ট করতেছে, এবং সেটা ইট ইজ নট ভেরি ইজি টু ওভারকাম। কারণ আমরা যেই কথাগুলোর কথা বলছি, বেনিফিট গুলোর কথা, এভরি প্রোডাক্ট এন্ড এভরি বেনিফিট হ্যাজ ইটস কস্ট ইমপ্লিকেশন। সেই কস্ট ইমপ্লিকেশনটার বেনিফিটটা যতক্ষণ না পর্যন্ত আমি কনভিন্সড হবো, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ওইটার পেইড ভার্সনগুলোতে যেতে পারবো না। আরেকটা যেটা আসছিল আপনার হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন হিউম্যানিটেরিয়ান সার্ভিস দিচ্ছি, হিউম্যানিটেরিয়ান সার্ভিসের ক্ষেত্রে রেড ক্রসের পার্সপেক্টিভ থেকে বলছি যে আমাদের একটা বড় অংশ ছিল হচ্ছে যে আগে আপনার নন ফুড আইটেম বেসড, এবং সেটা কিন্তু এখন আপনার শিফট করতেছে হচ্ছে যে আপনার মোবাইল বেসড ফান্ড ট্রান্সফার, মোবাইল বেসড মানি ইউজ, সেটাতে। এবং এটা যদি খেয়াল করেন, তাতে একটা ড্রাস্টিক্যাল রিডাকশন অফ দ্য এইচআর আসতেছে। এই যে আপনার ডেভেলপমেন্ট সেক্টরে আপনার গ্রোয়িং ট্রেন্ডস অফ ইউজ অফ নট অনলি এআই, আমি ডিজিটালাইজেশন বলবো, সেটার ফলে হিউম্যান রিসোর্সের একটা কিন্তু ইম্প্যাক্ট আসতেছে। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে আপনি দেখবেন যে আপনার দেখা যাচ্ছে যে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতেছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি না সেটা, এআই কে দিয়ে বলতে গেলে এটা ভিজিবল হবে না, কিন্তু যদি আমি ডিজিটালাইজেশন দিয়ে বলি তাহলে ইটস ভিজিবল। আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আপনার লাস্ট 10 ইয়ার্সে আপনার তাদের যে হিউম্যানিটেরিয়ান রেসপন্স করে, সেখানে প্রায় 50% হচ্ছে আপনার ক্যাশ বেসড অ্যাসিস্ট্যান্স করে। আমি যদি এটাকে মনিটারি ভ্যালুতে নিয়ে যাই, যদি এটা আপনার ধরেন 50 crore হয়, সো 50 crore ইকুইভ্যালেন্ট এনএফআই আইটেম প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশনের সাথে যতগুলো মানুষ জড়িত ছিল, তাদের কিন্তু এখন লেস দেন মেবি 70% লেস লাগতেছে। তাহলে এখানেও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আসতেছে। আই গেস যে এই ইম্প্যাক্টটা অলমোস্ট সব জায়গাতেই ভিজিবল হতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। কে বলতে চান? জি, ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন। জি, আমি মুনতাসির বলছি গেম থেকে। এআই এর যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমরা সকলেই জানি। আসলে কে কিভাবে ইউজ করবে সেটার উপর ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি কিছু ব্যবহার নাই করি, তাহলে হচ্ছে যারা ডিসঅ্যাডভান্টেজ নেবে তারা কিন্তু নিয়েই যাবে এবং নিজেই থাকবে। তো সিকিউরিটি, ডেটা সেফটি, সিকিউরিটি পারপাসে অলরেডি বলছেন, ওটার সাথে আমি একমত। আর হচ্ছে এই ডিজিটাল ফিনান্সিয়াল ট্রানজাকশনে যে সিকিউরিটি, যে এআই অ্যাটাকগুলো হয়, আমার ফোনেও প্রতিদিন 4-5টা করে মেসেজ আসে যে আপনি অমুক লিংকে ক্লিক করেন, এত টাকা আপনি উইন করছেন, আসতে। তো এগুলো আসলে হ্যাকারদেরকে আসলে প্রমোট করে কাজগুলো করার। এখন আমাদের সেফগার্ডিং এআই দিয়ে করতে পারি, তো এটা হয়েছিল। আর আমাকে আসলে বলার চেয়ে কিছু জানার বেশি ছিল, সেটা হচ্ছে নিউট্রিশনে, ক্লাইমেট চেঞ্জে। তো এগুলোতে আসলে ডোনারদেরও অনেক এআই দেখি যে এআই ড্রিভেন হতে হবে, এআই থাকতে হবে। এখন এআই আসলে জোর করেই বা কিভাবে নিয়ে আসবো, এখন
কিভাবে আসলে নিয়ে আসা সম্ভব সেটা যদি একটু আইডিয়া যদি আপনাদের কাছ থেকে পাই তাহলে খুব ভালো হয়। আর ডিজিটালাইজেশন সেক্টরগুলোতে হ্যাঁ এগুলোতে এআই হওয়া সম্ভব। যেমন আগে একটা সাপোজ একটা ছবি তুলে সেখান থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করা, তো এই যে কম্পিউটার ভিশনের কাজটা যত কমপ্লেক্স ছিল একটা ডেভেলপমেন্টে, তো সেটা এখন অনেক ইজি হয়ে গেছে একটা এপিআই দিয়ে। ইভেন মনে করেন আমিও হয়তো বা একটা ভিডিও দেখেই করে ফেলানো যায়, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তো এই জিনিসগুলোকে আমরা অলরেডি করতেছি এবং এটা করা সম্ভব, যেটা হচ্ছে রিপোর্টিং আদার জিনিসগুলো আছে। তো এটার একটা নেগেটিভ মানে উদাহরণ বলি। তো আমার একজন সিনিয়র একটা কাজ দিয়ে বললো যে ভিজুয়ালাইজ করতে একটু ইনফোগ্রাফিক্স বানাইতে, তো এআই দিয়ে আপনি বানায় ফেলেন। এআই দিয়ে আমি চেষ্টা করলাম কিন্তু ভালো কিছু আসে না, আবার কিছু এডিট করতে যাব এডিট করতে পারি না। শেষে কিন্তু কাজটা আমাকে ওয়ার্ড সিম্পল মাইক্রোসফট ওয়ার্ড যে বিভিন্ন আইকন টাইকন এনে লোগো টোগো এনে আমি ওখানে করলাম, কিন্তু আমার যে কাজটা দিছে সে ভাবছে তো একটু এআই ইউজ করে ফেলছে, কিন্তু ওটা কিন্তু এআই ইউজ করার ফলে আমার ডবল সময় লাগছে। এআই দিয়ে ট্রাই করছি, হয়নি, তারপর আবার করা গেছে, হয়তো বা এক সময় হবে আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত আমরা যেগুলো আছি সবকিছুই কিন্তু এআই গুলো ওই কম্পিউটারের মধ্যেই কোনো ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল ট্রান্সফরমেশন সবকিছু ডিজিটালি হচ্ছে। তো আমাদের টুলস, আইওটি, তারপরে হচ্ছে এগুলোর মাধ্যমে যে কৃষকের কোনো এআই টুলস বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কতটা সম্ভব হবে জানি না, হয়তো 10-15 বছর পর সম্ভব হবে। তো এই টুলস গুলো কিভাবে আসলে মানুষকে সহযোগিতা করতে পারে, যেগুলো হচ্ছে এআই ড্রিভেন হবে, যারা হচ্ছে আমার নাম রফিক, আমি রিপ্রেজেন্ট করছি ওয়ার্কার রিসোর্স সেন্টার। এই নামের মধ্যে আমি কি কাজ করি সেটা একটু রিফ্লেকশন পাচ্ছি। ডেভেলপমেন্ট সেক্টর, মেইন স্ট্রিম ডেভেলপমেন্ট সেক্টর আগে যেভাবে সংজ্ঞায়িত হতো, রানাপ্লাজা এবং তালদিনের পরে 2023-24 পরে এর ডেফিনিশনটা কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা দেখছি। কারণ 2023-24 আগে ডেভেলপমেন্ট পার্টনার যারা আমাদেরকে ডোনেশন অথবা আমাদেরকে বিভিন্ন প্রজেক্টে ফান্ড করতো, তারা ওয়ার্কার রাইটস ইস্যু এক্সেপ্ট আইএলও ছাড়া আর কেউ খুব একটা মানে ইন্টারেস্ট করতো না। তো আমরা দেখলাম 2023-24 পরে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, আইও তো অফকোর্স এজ এ স্পেশাল এজেন্সি তারা তো আছেই, জিআইজেড জার্মান গভর্নমেন্ট, বিএমজেড সহ অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নরা ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে লুকায়িত ইম্পর্টেন্ট সেক্টর ওয়ার্কার রাইট ইস্যুতে তারা অনেক হাইলাইট, অনেক ফোকাস করলো। এই কারণে যে এখানে যে আমাদের দেশের মেন যে ফরেন কারেন্সির উৎস সেটা ছিল রেমিটেন্স, সেটা ছিল আরএফএস। তো আমি যেহেতু এই সেক্টরে কাজ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সময়ের দাবি, বাই নো মিনস উই ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট, এটা আমাদেরকে মানতে হবে, এটার সাথে কাজ করতে হবে। যেটা আমরা 80-90 কিংবা আজ থেকে 20 বছর আগেও বলতাম যে আমাদের দেশে 90% বা 85% ওয়ার্কার্সরা আরএফএস সেক্টরে উইমেন। এখন রিসেন্ট ডাটাতে মনে হচ্ছে 55 নেমে আসছে। এর একটা কারণ আমার অনেক কলিগরা বলেছেন যে লিটারেসি, ডিজিটাল লিটারেসিটা ওই পর্যায়ে তাদের সাথে যেভাবে ম্যানুয়ালি তারা কাজ করতে অভ্যস্ত ছিল, কিন্তু উইথ মোর ইন্ডাস্ট্রি রেগুলেশন যেভাবে টেকনোলজি ইন্ট্রোডিউস হয়েছে, যেভাবে আমাদের অটোমেশন আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়েছে, সেই তুলনায় আমাদের ওয়ার্কারদেরকে ওইভাবে তাদেরকে প্রিপেয়ার করা না, তৈরি করা হয় না। তারপরে অনেক ওয়ার্কার তারা ধরে গেছে, তারা এখন হয়তো ওই সেক্টর থেকে চলে অন্য সেক্টরে। আরো একটা কথা বলি, আপনারা জানবেন যে আমাদের লেবার প্রতি প্রায় 7 কোটি শ্রমিক আছে, এর বাইরেও 1 কোটির বেশি শ্রমিক প্রায় দেশের বাইরে কাজ করে, যারা আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। মিডল ইস্ট, মূলত মার্কেট মিডল ইস্টের চেয়ে বেশি। সেখানেও তারা এই যে আপনাদের যে ডিজিটাল লিটারেসি কম থাকার কারণে তাদের যে ওয়েজ, তাদের যে বেতন, তারাও কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। ইভেন আমাদের দেশের নারীরাও কিন্তু অন্যান্য দেশ, যেমন জর্ডান বলি, মরিশাস বলি, বাহরাইন বলি, ইউনাইটেড আরব এমিরেটস এবং কায়রোতে আমি যে দেখছি তারা ওখানে কাজ করছে, এবং তারাও লো পেড ওয়ার্কার, বিকজ তারা তো এই ডিজিটাল লিটারেসি জানে না, তাদেরকে তৈরি করা হয় নাই। তো
এটার জন্য যেটা আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমরা এখানে কাজ করি, গভর্নমেন্টের সাথে কাজ করি, আমরা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কাজ করছি, এবং এই সেক্টরটাকে আরো গ্লোরিফাই করার জন্য বা আরো ফ্লারিশ করার জন্য প্ল্যানিং এ বলেন, বিভিন্ন প্রজেক্ট যে সাইকেল আছে সব জায়গায় এআই ইম্পর্টেন্স এবং লিটারেসিটা, এটা ভাই বলছেন না যে আমাদের প্রশ্ন করি কত পার্সেন্ট এআই সম্পর্কে ধারণা আছে। আমরা যারা এডুকেটেড, লোকাল এডুকেটেড, তাদের তো ধারণা কমে আছে, যারা ধরেন ওই ওয়ার্কার লেভেল আছে, যেহেতু আমি ওয়ার্কারকে রিপ্রেজেন্ট করছি, সেইখানে একটা ভ্যাকুম, সিরিয়াস একটা ভ্যাকুম। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নেক্সট ডেভেলপমেন্ট পার্টনার যারা তারাও ইন্টারেস্টেড, অবশ্যই ইন্টারেস্টেড, নাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জিআইডি, পিএমজেড তারা এগিয়ে আসতো না ওয়ার্কারদেরকে। এখন আমার মনে হয় যে আমি আসলে আমার কেরিয়ার শুরু করেছিলাম ডেভেলপমেন্ট ফিল্ডে, কিন্তু লাস্ট 20 ইয়ার্স আমি কাজ করছি ওয়ার্কার রাইটস ইস্যু। তখন প্রথমের দিকে কাজ করছি, তখন কোনো এরকম ফর্মাল ডোনার, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা পিএমজেড বলেন বা ড্যানিরা বলেন, তাদের কোনো চিহ্ন এই ওয়ার্কারের ছিল না। তারা এক্সিস্ট করে এবং তারা এই যে প্রজেক্ট সাইকেলের বিভিন্ন কম্পোনেন্ট এই ধরনের ইন্ট্রোডিউস করছে এবং তারা এনকারেজ করছে গভর্নমেন্টকে, ট্রেড ইউনিয়নকে এবং ট্রেড ইউনিয়ন পার্টনারকে যে তোমরা দরকার। তো আমার মনে হয় যে এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যেহেতু সামনে আমাদের ওয়ার্কার রাইটস আরো কাজ করবো, তাদের অ্যাডভোকেসি নিয়ে, তাদের প্রমোশন নিয়ে, তো আমার মনে হয় এটা খুব মানে কাজে লাগবে এবং ভবিষ্যতে এটার অনেক স্কোপ আছে টু ওয়ার্ক to get it forward. Thank you. জি প্লিজ। আমি আসলে থিওরিটিক্যাল বা অন্য পার্সপেক্টিভে যাব না, আমি আমার নিজের কথাই বলবো। আপনি পরিচয়টা দিয়ে তারপর আমি ওহিদুল ইসলাম কাজল, ম্যাক্স ফাউন্ডেশনে কাজ করি, আমার মূলত রেসপন্সিবল প্রোগ্রাম ডিজাইন। তো সেজন্য আমি আমার এক্সপিরিয়েন্সটাই বলবো আর কি। 25 ইয়ার্সের মতো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। তো হ্যাঁ, এই তো রিসেন্টলি আমি লাস্ট 18 মান্থস থেকে 2 ইয়ার্স পর্যন্ত এটাকে পারফেক্টলি আমি আমার এখন জীবনের একটা অন্যান্য পার্ট হয়ে গেছে। যেহেতু প্রোগ্রাম ডিজাইনে কাজ করি, আপনারা জানেন যে প্রোগ্রাম ডিজাইনে প্রচুর ডেটা ইউজ করতে হয়, প্রচুর সেকেন্ডারি রিসার্চ ডাটা ইউজ করতে হয়, ফার্স্ট এন্ড প্রাইমারি রিসার্চ ডাটা ইউজ করতে হয়। ইভেন আপনাকে লিটারেচার রিভিউ করতে অনেক সময় ব্যয় করতে হয়, কিন্তু আমরা তো অনেক ফাস্ট হয়ে গেছি, ওয়ার্ক অনেক দ্রুত হচ্ছে, সবাই অনেক দ্রুত আউটপুট চায়। তো এটা আমরা এখন ইউজ করি। আমরা অর্গানাইজেশনের উপরে আমাদের ইন্টেন্সিভ ডেটা করেছি, আমরা রেফারেন্স থেকে বেশ প্রায় 7 দিনের মতো রেডি করে ট্রেন, লাইসেন্স, কপি এভরিথিং। অ্যাকচুয়ালি এটা একটা কম্পিউটার মেশিন চালিত একটা ইন্টেলিজেন্স। এটার চালনার পিছনে মানুষটাই তো কারিগর, সেটা হিউম্যান বিং, তাকে এটা চালনা করতে হয়। তো এটা পারফেক্টলি চালনাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা হচ্ছে যে দেখা যায় যে একটা কনসেপ্ট যদি হাতে ডেভেলপ করি ম্যানুয়ালি, আমাকে মিনিমাম 15 ডেজ লাগে। বাট আমি যদি এটাকে আর্টিকুলেট করে পারফেক্টলি জেনারেশন করে এটাকে যদি আমি কাজ করি, আমি 2-3 দিন তৈরি করতে পারি। অর্গানাইজেশন থেকে জন্য কোনো দিন থাকতে পারছেন না, সেটা ইউ হ্যাভ টু সাবমিট ইট উইথিন 3 ডেজ। তো আপনি ব্যাক এন্ড রিসার্চ, আর্টিকুলেশন, এভরিথিং আপনি পারফেক্ট করতে পারেন। তো তাই না, তো আমরা ডিজাইন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা সিমুলেশন করতে হয়, যে আসলে আমি যে ইন্টারভেনশন করে ডিজাইন করেছি সেগুলো ইম্প্যাক্ট তৈরি করবে কিনা, রেজাল্ট তৈরি করবে কিনা, আমাদের লজিক মডেলটা তৈরি করতে হয়, আমাদের কিউসিটা তৈরি করতে হয়, দেখতে হয় যে এটা পারফেক্টলি কাজ করবে কিনা। কিন্তু আমার কাছে এই থাকার কারণে আমি এটা একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিমুলেশন করতে পারি, দেখতে পারি অ্যাটলিস্ট যে আসলে আমি যে ইন্টারভেনশন ডিজাইন করেছি সেটা পারফেক্ট কতটুকু এটা আসলে পারফেক্টলি কাজ করবে পারে, তৈরি করবে অ্যালাইনমেন্ট স্ট্রেংথ। আপনি দেখেন যে আমরা যেটা প্রোগ্রাম ডিজাইনে কাজ করে আপনাদের ডেভেলপার সেক্টর আছে, আপনারা জানেন যে আমার এই কনসেপ্টটা ডোনারের রিকোয়ারমেন্টসকে ম্যাচ আপ করছে কিনা, কতটুকু স্ট্রেংথ আছে, কোন কোন জায়গায় এখনো উইকনেস আছে। কারণ আপনি পারফেক্টলি যখন এটাকে ইভালুয়েশন করা হবে, মার্কিং জায়গাগুলো আছে এই যে মার্ক করে, আমি এই মাধ্যমে এটাকে চেক করতে পারছি যে আসলে আমার কোন জায়গাটা দুর্বল আছে, খুব কুইকলি সেটাকে রিকভার করতে পারছি। এটা আমার কাজকে নিঃসন্দেহে
দ্রুতগতি করেছে, অনেকগুলো হ্যাসেল থেকে আমাকে সময় বাঁচিয়ে এবং আমাকে কনফিডেন্সও দিচ্ছে যে আমি এটা টেস্ট করতে পারি ইনস্ট্যান্ট। আছে কারণ আপনার পারফেক্টলি যখন এটাকে ইভলিউশন করা হবে তখন মার্কিং এর জায়গাগুলো আছে মার্ক করে আমি এর মাধ্যমে এটাকে চেক করতে পারছি যে আসলে আমার কোন জায়গাটা দুর্বল আছে, খুব কুইকলি সেটাকে রিকভার করতে পারছি। এটা আমার কাজকে নিঃসন্দেহে দ্রুতগতি করেছে, অনেকগুলো হ্যাসেল থেকে আমাকে সময় বাঁচিয়ে এবং আমাকে কনফিডেন্সও দিচ্ছে যে আমি এটাকে টেস্ট করতে পারি ইনস্ট্যান্ট। বাট এটা কিছু রিস্কও আছে, রিস্কটা এরকম না যেমন যেটা আপা বলছে যে হিউম্যান সেন্ট্রিক ডেভেলপ যে ডিজাইনটা, সেখানে যদি আপনি খুব সংবেদনশীলভাবে ইউজ না করেন এখানে আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। ওকে যখন আপনি ইউজ করেন এমন কিছু রেটোরিক এমন কিছু জিনিস আপনার সামনে নিয়ে আসবে, এটা দিয়ে আপনি প্রতারিত হতে পারেন। প্রতারিত কি হবে যে প্রভোক করে, তখন অরিজিনাল যে প্রবলেমটা আছে ও যে প্রবলেমটাকে টুইস্ট করছে আপনাকে ওইটা খুব ভালো লাগবে, তখন সেটা প্র্যাকটিক্যাল হোক ইনপ্র্যাকটিক্যাল হোক আপনাকে লোভ লাগিয়ে ফেলে যে আমি ওইটা নেই। এই একটা জায়গায় কিন্তু আপনার বড় ধরনের আমাদের একটা রিস্ক তৈরি হয়ে যায়। তো যেটা ক্ষেত্রে রিস্ক আরো বেশি হয় যদি আপনি প্রোগ্রাম ডিজাইন বা ডেভেলপমেন্ট সেক্টরে খুব দীর্ঘদিনের প্রফেশনাল না হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জিনিসটা নেওয়ার ক্ষেত্রে আপনার একটা প্রবণতা থেকে যাবে, যেটা আপনার হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্ট থেকে আপনাকে অন্যদিকে নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে কি আপনাকে রেটোরিক টাইপের হয়ে যেতে পারে, যেটা যাদের জন্য ডিজাইন করা প্রোগ্রামটা যে বেনিফিশিয়ারির জন্য ডিজাইন করা তাদের প্রবলেমটা আসলে অ্যাড্রেস করতেছে কিনা সেটা আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। সুতরাং এটা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার স্কিল আছে, দীর্ঘদিন ধরে প্রোগ্রাম ডিজাইনে কাজ করছেন, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, আপনি ইউজ করতেছেন, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারছেন। যখন আপনি ম্যানুয়ালি কাজ করবেন তখন আপনার সাথে 5 জন স্টাফ কাজ করবে, সে কিন্তু শিখে যাচ্ছে যে কিভাবে একটা প্রোগ্রাম ডিজাইন করতে হয়, আপনার পরে কিন্তু সে আবার হাল ধরতে পারবে। যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জায়গা থেকে না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটা একটা রিস্ক, বড় ধরনের রিস্ক থেকে যায়। তো এটা আমাদের মেনটেন করতে হবে, এই জন্য আসলে এটা অর্গানিক্যালি ইউজ করতে হবে। যে কোনো অর্গানাইজেশনের পলিসি থাকতে হবে, যে কোনো অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে, এটাকে কিভাবে ব্যবহার করা যায়, আবার এটার সাথে সাথে আপনার হিউম্যান রিসোর্সটা কিভাবে ডেভেলপ করা যায় এবং কিভাবে কত প্র্যাকটিক্যাল করা যায়। আমি আমার প্র্যাকটিক্যাল ইউজের জায়গা থেকে বললাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি আসলে আমরা সবাই বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আসলে অনেক কিছু কাজ চিন্তার বিষয় আছে, যেটা যেটা বললেন দিস ইজ ট্রু, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা আপনি আসলেই যদি ইফেক্টিভলি হ্যান্ডেল করতে না পারেন তাহলে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যেতে পারেন। সেটা যদি ওর সাথে সাথে যাওয়া হয় এট দ্য এন্ড যে প্রোডাক্ট আসবে সেটা দেখেন না আসলে থ্যাংক ইউ। আমাদের সাথে আমি সজ্জাদ কাজ করি এসে মূলত আমি কন্ট্রোল ইনোভেশন প্রফেশনাল, সো আমার কাজের জায়গায় মূলত ওই জায়গাটা ফোকাস করে সবসময়। তো একটা কথা আমি বলতে চাই এখানে এই অডিয়েন্সের সামনে যে আসলে আমরা তো অনেকদিন যাবত ধরে ডিজিটাল ডিভাইড নিয়ে কাজ করছি, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টর, কিন্তু আমরা কিন্তু আসলে ডিজিটাল ডিভাইডের জায়গায় খুব একটা অংশ হতে পারছি বলে আমার মনে হয় না। সেই সময় আরেকটা বিষয় আসলো এআই, তো ওইটা আমার কাছে মনে হয় যে আরেকটু অনেক বড় ডিভাইড তৈরি করছে। এটা ডিভাইডটা হচ্ছে বেনিফিশিয়ারিজদের মধ্যে তৈরি করছে। আমি যদি পাবলিক অর্জনের কথা বলি এবং সেই সাথে যারা প্রিভিলেজ গ্রুপ এদের মধ্যে একটা ডিভাইড তৈরি করছে। আবার যারা ধরে এআই যে ইউজারের ক্ষেত্রে করছে, আমি প্রান্তিক কোনো একটা সংগঠনের কথা বলি কিংবা লোকাল লেভেলে কোনো একটা সংগঠনের কথা বলি যে ধরেন কোনো পেইড ভার্সন ইউজ করতে পারছে না, আবার ধরেন যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে যে সবাই পেইড ভার্সন ইউজ করতে পারছে কিংবা যারা ঢাকায় বসে তারাও কিন্তু পারছে, এইখানেও কিন্তু একটা ডিভাইড তৈরি করছে আমার কাছে মনে হয়। এটা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে, কারণ এবং এআই যে টেকনোলজি ইজ অলওয়েজ আমার কাছে মনে হচ্ছে ট্র্যাপ। কারণ আমি সবসময় টেকনোলজির ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকা একজন মানুষ। আমি বলতে বোঝাচ্ছি আমি যখন সাউথের জনগণকে যখন রিপ্রেজেন্ট করি, কারণ আমি সবসময় টেকনোলজির সবসময় রেসিডিউটা ভোগ করি বেশিরভাগ ক্ষেত্রে। এআই ক্ষেত্রেও সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে এআই যে উন্নত এআই কিংবা যেটা একদমই খুবই সফিস্টিকেটেড এআই কিংবা পেইড ভার্সন কিংবা সেই পরিমাণ পেমেন্ট কিংবা সেই পরিমাণ অর্থ আমার কাছে আছে কিনা সেই এআইটা ইউজ করার মতো, সেই ক্ষেত্রে একটা ধরনের ডিভাইড তৈরি করছে আমার কাছে মনে হয়। আপনি যদি এখন এআই এর ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি যদি রিসেন্টলি পারপ্লেক্সিটির
নতুন নতুন ভার্সনগুলো দেখেন যেখানে আপনার কিছুই করা দরকার নেই, কম্পিউটার টু এভরিথিং, কিন্তু এর জন্য আপনার যে পরিমাণ পেমেন্ট করতে হবে দ্যাটস নট মানে বিয়ারেবল আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনার একদিনে হয়তো $500 চলে যাবে, $1000 চলে যাবে, ইটস নট পসিবল আমার কাছে মনে হচ্ছে। কিন্তু রেজাল্ট ইজ মানে ট্রুলি অ্যামেজিং। ওই ইউজ করার যে আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। তো সেই ক্ষেত্রে আমি এখন একটু প্রোগ্রামেটিক জায়গা থেকে বলি, যেহেতু শামীম ভাইয়ের একটা বড় জায়গা ছিল। মনিটরিং এভ্যালুয়েশন এআই ইউজ করে কিভাবে সেটা আপনারা জানেন। ভাই ওয়াইফের প্রজেক্ট ডিজাইন নিয়ে কথা বলবো, এটা সবাই জানে, এটা আমরা জানি। ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে আসলে হিউম্যানের যে ইন্টারভেনশন এটা কয়দিন পরে থাকবে কিনা, বিশেষ করে কোয়ান্টিটিভ ডাটার ক্ষেত্রে এটা আমার কাছে সবসময় প্রশ্ন ছিল, এখনো বড় প্রশ্ন যে এটা আসলে আপনার লাগবে কিনা, আসলে হিউম্যান ইন্টারভেনশন লাগবে কিনা, কোয়ালিটিভ ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে না। তো রিসেন্টলি আমরা বেশ কিছু কাজ করেছি আমাদের থেকে, যে পাইলটিং এআই তে কিভাবে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা যায়, নট ডিজাইন, ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা রিসেন্টলি বেশ কিছু জিনিস তৈরি করছি। এবং ওই ভাই বলছিলেন যে ভয়েস ডিটেক্টিং, আমরা একটা অ্যাপ তৈরি করতে গিয়েছিলাম লেবার মাইগ্রেন্টদের জন্য, যেখানে আসলে এই ওনারা হচ্ছে এআই এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখবে। সেই ক্ষেত্রে আমরা আসলে ওই ইয়েটা ফেস করেছিলাম যে আসলে আমাদের ডায়ালেক্ট আছে, নোয়াখালীর লোকজন একভাবে কথা বলে, কক্সবাজারের লোকজন একভাবে কথা বলে, চিরাঙ্গের লোকজন একভাবে কথা বলে। তো এটা নিয়ে আমরা এখন স্ট্রাগল ফেস করছি। তো এটা এখন আমরা ডিফারেন্ট হতে যাচ্ছি। তো প্রোগ্রামেটিক জায়গা থেকে আমি যদি বলি গভর্নেন্সের ক্ষেত্রে সিটিজেন এনগেজমেন্ট এবং আমাদের এমপিদেরকে এনগেজ করা, এইসব জায়গায় আমার কাছে মনে হচ্ছে এআই খুব ভালো কাজ করতে পারে। আমরা এটা নিয়ে বেশ কিছু অলরেডি কিছু জিনিস ডেভেলপ করেছি এবং আমরা ইমপ্লিমেন্টেশন যাবো হয়তো খুব কম সময়ের মধ্যে। এবং এর বাইরেও ডিসইনফরমেশন একটা বলছিলেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো গত 1-2 বছরে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এআই এর এখানে যে ধরনের নেগেটিভ ইউজ হয় এবং এটাকে লোকেট করার জন্য আবার এআই ইউজ করা, এটাও আসলে ডেভেলপমেন্ট সেক্টরের কাজের বড় জায়গা আমার কাছে মনে হয়। এই ক্ষেত্রে আসলে আমরা যারা এই মেইন স্ট্রিম মিডিয়া আছে ওনারা কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট করে না, এখানে ডেভেলপমেন্ট সেক্টরের একটা বড় ভূমিকা হয়তো থাকতে পারে। তো গভর্নেন্সের টুলস এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের এআই আমরা আসলে ইউজ করতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে। তো ডেফিনেটলি এখানে যে কনসার্ন গুলো এসেছে আমি আসলে একমত। এআই ক্ষেত্রে এথিক্যাল এআই ইউজের ব্যাপারটা আসছে এবং সেই সাথে আমার কাছে মনে হয় ইনফরমেশন ইজ বায়াসড। এখানে এআই যেসব ইনফরমেশন দেয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কান্ট্রির কথা চিন্তা করি, সেক্ষেত্রে অনেক বায়াসড ইনফরমেশন আছে। অথবা আমি যদি আমার যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বিষয়টা চিন্তা করি, এই বিষয়গুলোকে আসলে আমাদের যখন আমরা ভবিষ্যতে এআই নিয়ে যেসব গবেষণা হবে কিংবা যেসব জায়গায় আমরা প্রোগ্রামে কথা বলার সুযোগ পাবো, আমার কাছে মনে হয় সেই জায়গাটা আমাদের তুলে ধরা উচিত অ্যাজ এ মানে সাউথের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে বা ওয়ার্কার হিসেবে যেভাবে করি না কেন, এই জায়গাগুলোকে আমাদেরকে হাইলাইট করা উচিত। হাইলাইট করলেই হচ্ছে আমরা আসলে এই বিষয়টাকে আসলে সামনে আনতে পারবো, যে যতটুকু আমাদের স্বার্থ সংরক্ষিত হবে। তো দ্যাটস অল, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কি বলতে চান? আমরা সময় একটু আছে, তো 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম পয়েন্টে যাব। পরিচয়টা দিয়ে তারপর আমি প্রফেসর রমেশ ইন্ডিয়া টেকনিক্যাল আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কোর এআই এবং ডেটা সায়েন্টিস্ট। আমি আমার বোথ একাডেমিক এবং ফর্মাল ডিগ্রি আছে এটার উপরে, এবং আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজও করতেছি। তো ফার্স্টে শামীমের অ্যান্সারটা দিয়ে আগে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক উই আর ওয়ার্কিং ফর ডেভেলপমেন্ট সেক্টর। অ্যাকচুয়ালি আমরা এআই নিয়ে অনেক কাজই করতেছি, বোথ মানে দেশের এবং দেশের বাইরে। বাট যদি সরাসরি স্পেসিফিক্যালি যদি বলি যে ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা কাজ করতেছি হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করতেছি ফর দ্য বলা যায় আনপ্রিভিলেজড এবং আনব্যাঙ্ক পিপুলদের জন্য। তাদেরকে ডিজিটাল ইনক্লুশনের আওতায় নিয়ে আসতেছি এআই বেসড প্ল্যাটফর্ম ইউজ করে, তাদের পার্সোনাল ট্রেট অ্যানালাইসিস করে এই কাজটা আমরা করতেছি। ইটস অলরেডি ইন লাইভ, এবং আমাদের সাথে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কাজ করতেছে। প্যারালালি আমরা মাইক্রো ফিন্যান্সেও আমরা কাজ করার জন্য মানে কাজ শুরু করছি আর কি। সেকেন্ড যেটা আমরা কাজ করতেছি ভাই প্রিসিশন এগ্রিকালচার, এটা আমার রিসেন্ট রিসার্চ টপিক। আই এম ওয়ার্কিং উইথ ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ফর প্রিসিশন এগ্রিকালচার। সো বাংলাদেশকে ফিল্ড হিসেবে নেওয়া হয়েছে, এখানে 2টি ইউনিভার্সিটি জড়িত, একটা হচ্ছে যশোর ইউনিভার্সিটি আর একটা হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো এখানে আমরা মূলত টেস্ট গ্রাউন্ড হিসেবে বাংলাদেশকে ইউজ করতেছি। সো এখানেও কাজ করতেছি। তো এটা অনেক লেন্দি কথা, জাস্ট আমি শর্টকাটে বললাম যে এই ধরনের কাজগুলো করতেছি। আর আমরা মিস ইনফরমেশন এবং ইনফরমেশন নিয়েও কথা হচ্ছে, সো এটা নিয়েও আমরা কাজ করতেছি, যদিও এটা কমার্শিয়াল লেভেলে, নট ডেভেলপমেন্ট সেক্টরে। বাট একটা আইডিয়া পেলাম যে এটা নিয়ে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ আছে। আচ্ছা, এখন ভাই আমি একটু আমার এন্ডে আসি। সো আমি থিওরিটিক্যালি যাব না, আমি জাস্ট 3টা পয়েন্ট উল্লেখ করবো যে অ্যাকচুয়ালি এআই নিয়ে চিন্তা করতে গেলে 3টা পয়েন্ট আসে। একটা হচ্ছে অপরচুনিটি,
তারপর হচ্ছে রিয়ালিটি চেক, আরেকটা হচ্ছে কি যে একটা গাইডলাইন প্রিন্সিপালস, যেটাকে আমরা বলি গাইডিং প্রিন্সিপালস। তো অপরচুনিটি নিয়ে আমরা সবাই কথা বলছি, কম বেশি সবাই জানি এটা, তো ওইদিকে আমি যাচ্ছি না। একটু রিয়ালিটি চেকের ক্ষেত্রেও আমরা আংশিক আমরা অনেকেই কিছু ডেটা রিপ্রেজেন্ট করছি, বিশেষ করে প্রাইভেসি, ডেটা প্রোটেকশন এসব নিয়ে কথা বলেছি। বাট কিছু আমরা মানে কনফিউশন রেজ হয়েছে যে এটা আসলে কতটুকু আমাদের হেল্প করবে, বিশেষ করে জব রিডিউসের ক্ষেত্রে। বাট এটা আমি বলবো যে এটা জব রিডিউস করবে না, বরং এটা রিসোর্স অপটিমাইজেশন করবে, প্লাস হচ্ছে ইম্পাওয়ার করবে। সো মূল কথা হচ্ছে এআইকে আমি কিভাবে, কেন, কোথায় ইউজ করব, সেটা টোটালি ডিপেন্ড করে কান্ট্রি টু কান্ট্রি, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। সো আমি যদি আমার পলিসিটা ওইভাবে ডিল করি, তাহলে কোনো এমপ্লয়ি অ্যাকচুয়ালি জব হারাবে না, বরং তারা ইম্পাওয়ার্ড হবে। আচ্ছা, এখন আরেকটা যেটা জিনিস হচ্ছে যে রিয়ালিটি চেকের কথা বললাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে $4.3 ট্রিলিয়ন একটা প্রজেক্টেড এআই নিয়ে মানে কাজ হচ্ছে আর কি, $1 ট্রিলিয়ন। সেখানে কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে একদম ভেরি ফিউ কান্ট্রি, আমাদের দেশ তো অনেক দূরের ব্যাপার। আর 1/3 কান্ট্রি এখনও 1/3 কান্ট্রি শুধু ধরেন যে এআই নিয়ে কাজ শুরু করছে আর কি, বা তাদের স্ট্র্যাটেজি বা পলিসি আছে, যেমন বাংলাদেশের নাই। আমি বাংলাদেশের প্রায় 500+ আইসিটি কর্মকর্তাকে ট্রেন করছি এআই এবং ডেটা অ্যানালিসিসের উপরে, বাট আমি ওখানে সার্চ করছি, দ্যার ইজ নো মানে এআই স্ট্র্যাটেজি ও ডেটা পলিসি। কারণ বাংলাদেশ হচ্ছে মানে ওয়ার্ল্ড এখন IR 5 আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 5 আছে, সেখানে বাংলাদেশ কেবল IR 4 স্টার্ট করছে তাও 2 বছর আগে। আর থার্ড যেটা হচ্ছে কি যে এখনও মানে 100+ কান্ট্রির এখনও কোনো এই গ্লোবাল যে আপনার এআই ফোরাম আছে, সেখানে তাদের প্রেজেন্সই নাই। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন আমি আর অন্যদিকে যাচ্ছি না, যেহেতু টাইম কম। আমি জাস্ট একটু গাইডিং প্রিন্সিপাল, সবার কথার থেকে আমি কয়েকটা জিনিস আইডেন্টিফাই করছি। একটা হচ্ছে ফার্স্ট, যদি আমরা এআই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমার কাছে 5টা মানে প্রিন্সিপাল মনে হচ্ছে যেটা ফলো করি, তাহলে হয়তো অনেক কনফিউশন বা এটা আমরা অপটিমাইজ হতে ইউজ করতে পারবো। তো ফার্স্ট ওয়ান ইজ কনটেক্সট ফার্স্ট, মানে টেকনোলজি না, টেকনোলজি হচ্ছে সেকেন্ডে আসবে। সো এআইটা সেকেন্ডে আসবে, আমাকে আমার মানে প্রবলেমটা নিয়ে স্টার্ট করতে হবে কাজটা। সো আমি কী প্রবলেম সলভ করতে যাচ্ছি এআই দিয়ে, সো আমাকে কনসিডার করি এটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে হিউম্যান সেন্টার্ড ডিজাইন। সো আমরা অ্যাকচুয়ালি ওই যে ভাইয়া লাস্টে বললেন যে অ্যাকচুয়ালি যে কোনো এই সলিউশনটা হিউম্যান সেন্টার্ড, মানে কনটেক্সট এর উপর বেস করে হিউম্যানই ডিজাইন করবে, ঠিক আছে। থার্ড হচ্ছে ডেটা রেসপন্সিবিলিটি, সবাই এটা বলছে যে ডেটা প্রাইভেসি, এটাতে যাচ্ছি না। এরপর হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, এটাও ভাই মেনশন করছে যে আমাদের লোকাল ট্যালেন্টদেরকে পিছনে ইনভেস্ট করতে হবে, বিশেষ করে বলছেন। সো এইটা একটা। আর ফাইনালি হচ্ছে যে আপনার কোলাবোরেশন ওভার কম্পিটিশন। সো আলটিমেটলি আমরা যারা কাজ করতেছি, আমাদের কম্পিটিশন না করে আমাদের ক্রস সেক্টরের মধ্যে একটা কোলাবোরেশন হতে হবে, ওপেন ডেটা নিয়ে কাজ করতে হবে, ওপেন মডেল নিয়ে কাজ করতে হবে, ওপেন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ। এদিকে বোধহয় আমি যা দেখছি যে দুজন বাকি আছে, তাই তো, তারেক ভাই এবং সুলতান ভাই। তারেক ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। তারপরে পরিচয়টা একটু বলে। আমার নাম তারেক সালাউদ্দিন, আমি কাজ করি ডেইলি স্টার পত্রিকার সাথে, এটা আমার একটা পরিচয়। আর ডেভেলপমেন্ট সেক্টরে আমার কাজের সম্পৃক্ততা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো এই দিক থেকে একটু মানে অপরচুনিটিস হচ্ছে যে আমি কোনো অর্গানাইজেশন যেহেতু রিপ্রেজেন্ট করছি না, তো আমি একটা সব অর্গানাইজেশন সম্পর্কে একটা ওভারভিউ দিতে পারি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের খুব অনেস্টলি বলতে বাংলাদেশে ডেভেলপমেন্ট সেক্টরটা তো আসলে হোমগ্রোন না, এটা আমরা হচ্ছে ডোনার ডিপেন্ডেন্ট। তো এখানে এআই এর গ্রোথটা তখনই হবে যখন ডোনারের দিক থেকে একটা ডাইরেক্ট যে আপনি মনিটরিং এর ডাটা কেন প্রিপেয়ার করেন, কারণ আপনার ডোনারের কাছে এটা একটা অব্লিগেশন যে আপনাকে একটা ডাটা একটা রিপোর্ট দিতে হবে। তো তখন আমরা চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে কিভাবে এমএনই টুল ব্যবহার করা যায়, এবং তারা যেটা বলেছে যেভাবে বলেছে, যখন লক ফ্রেম ইউজ করতে বলা তখন লক ফ্রেম, যদি আমি থিওরি অফ চেঞ্জ আমাকে যখন করতে বলা আছে তখন আমি থিওরি অফ চেঞ্জ করব। সো ইউএস ঘরানা, ইউকে ঘরানা, সো ডোনার যেভাবে বলে সেভাবে। তো এইখানে এআই এর জন্য আমার মনে হয় মানে এআই কি করতে পারে এটা নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না, এটা একদমই আননেসেসারি, সবাই জানি আমরা। তা আমাদের যেটা ডেভেলপমেন্ট সেক্টরের জন্য দরকার সেটা হচ্ছে আমার মনে হয় প্রথমে একটা এআই এর ওরিয়েন্টেশন দরকার। মানে আমরা যখন 20 বছর আগে যখন কাজ শুরু করছি তখন যেরকম দেখতাম যে কোনো একটা কিছুর জন্য আমাদের ওরিয়েন্টেশন দেওয়া হতো, তো এখন আমাদের মনে হয় এআই এর জন্য একটা ওরিয়েন্টেশনের সময় এসছে।
তো এইখানে এআই এর গ্রোথটা হবে তখনই যখন দুইটা ঘটনা ঘটবে। এক নাম্বার হচ্ছে প্রথমে বললাম যে ডোনার যখন বলবে তখন তো ডেফিনেটলি এটা হবে। দ্বিতীয়ত হচ্ছে যখন আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট এটাতে সম্মত হবে যে হ্যাঁ আমাদের এটা করা উচিত। কারণ আপনি চিন্তা করেন সেই সময়ের কথা যখন আমরা ইমেল প্রথম ইন্ট্রোডিউস করলাম, তখন ইমেলটা একরকম একটা বার্ডেন যে ও আচ্ছা এখন আমাকে একটা ইমেলও লিখতে হবে। তো সেরকম আমাদের কাছে এআইটা এখন একটা বার্ডেন যে ও আচ্ছা আমাদেরকে এআইও ব্যবহার করতে হবে। এর বেসিক কারণ হচ্ছে ওই যে অনেকে বললেন যে এআই আমাদেরকে ভুল ডাটা দিতে পারে, এই করতে পারে, ওই করতে পারে। সেইটা বেসিক্যালি আমি এআইকে ব্যবহার করতে পারি না বলে সবার কথা এমন একটা অসহায়ত্ব প্রকাশ পায় যে হ্যাঁ এআই আমাদেরকে কি সর্বনাশ করে দিল। তো অ্যাকচুয়ালি আমার নিজের যদি নলেজ থাকে এবং আমার যদি বুদ্ধি থাকে তাহলে তো আমি ডিসিশনটা আমি নিব। সো এআই এর প্রতি ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে ভয়ের কারণটা আসে যেহেতু আমরা এটা জানি না এবং আমরা ডিপেন্ড করবো কি করবো না এইটা একটা ডিসিশনের প্রশ্ন যে আমি কি এআই এর ডিসিশন নিব কি নিব না, বা আমাকে ওই অথরিটি দেওয়া হলো কিনা, হায়ার অথরিটি আমাকে ওইটা পারমিট করলো কিনা। তো এআই এর জন্য যেটা সিনিয়র ম্যানেজমেন্ট যখন এটা দিবে তখন একটা ঘটনা ঘটবে এবং এটার সাথে আরেকটা জিনিস জড়িত হচ্ছে বাজেট। আমি যখন এআই টুলসগুলো ব্যবহার করব, বেশিরভাগই যেহেতু বিদেশি টুল, অলমোস্ট সবগুলোই বিদেশি টুল, এবং সেটার জন্য আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে, তাহলে সেই খরচটা কে দেবে? কারণ আমি তো শুধু মানে ফ্রি ভার্সন তো ইউজ করতে পারবো না, ডেফিনেটলি আমাকে টাকা লাগবে। তো স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে যদি এটা কোনো ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজমেন্ট মনে করে যে আমরা এটাকে অ্যালোকেট করতে পারি এবং সেই অ্যাপ্রুভাল যদি বিদেশ থেকে আসে তখনই অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্ট সেক্টরে এটার ইমপ্লিকেশন হবে। আর আমি গত কয়েক সপ্তাহ আগে আমি একটা ইউনিভার্সিটিতে, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা এআই হ্যাকাথন ছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটার পার্ট হিসেবে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছিল, ওখানে আমি মেন্টর হিসেবে ছিলাম। তো ওইখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে ওদের সাথে কথা বলে ইউনিভার্সিটির বাচ্চা ছেলেরা যখন এই এআই এর জন্য একটা হ্যাকাথন করছে, তো এরা করতে রাজি, সবাই খুবই এনথুজিয়াস্টিক, কিন্তু তাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা ফিলোসফিটা জানি না। আমরা সবাই টুল নিয়ে কথা বলি যে আমি চ্যাট জিপিটি ইউজ করব নাকি অন্য কোন প্রক্রিয়া ইউজ করব, আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ফিলোসফিক্যাল পভার্টিটা আমার কাছে খুব বড় মনে হয়েছে। চিন্তা করতে শেখাটা জরুরি। ইঞ্জিনিয়ারিং সবাই পারবে বা ইঞ্জিনিয়ারিং অনেক টুলস আছে, কিন্তু কি চিন্তা করব, কি প্রবলেম সলভ করব বা এআইকে কোন কাজে ব্যবহার করব, এইটা মনে হয় আমাদের কাউকে শেখানো দরকার। ইউনিভার্সিটি লেভেলে তো আমাদের সেটা নাইও, কিন্তু কাজের ক্ষেত্রে এসে যদি অর্গানাইজেশনগুলো শেখায় যে আমরা কোন প্রবলেম সলভ করব, মানে প্রবলেম সলভ করতে শেখার যে ফিলোসফি সেইটা যদি না হয় তাহলে আসলে এআই খুব বেশি হেল্প করবে না। হয়তো আপনার ইমেলটা একটু সুন্দর করে লিখে দিবে, আপনার সময়টা বাঁচবে, এই আর কি। তো দুইটা ক্ষেত্রে মানে আমি আর দুইটা পয়েন্ট বলবো। এক নম্বর হচ্ছে আমরা এমএনইতে যেহেতু এটা ডাটা ড্রিভেন একটা বিষয়, এমএনইতে অনেক বড় ইমপ্লিকেশন আছে এবং সেইখানে ওই ইমপ্লিকেশন আমাদের কতটা হেল্প করবে সেটাও যেরকম বাজেটারি অ্যালোকেশনের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু তার চেয়ে বড় ডিসিশনটা হলো যে আমি যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব বা শুরুর দিকে, তখনকার ডিসিশনে বেসিক্যালি এআই আমাদেরকে বড় হেল্প করতে পারে। আমরা এখন পর্যন্ত এআই এর যেসব সুবিধার কথা বলি এগুলো না অনেক বটম লাইনের কথা এবং খুবই মানে ধরেন আমরা এখনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, যেটা ধরেন 2-3 বছর আগের পুরনো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি এআই আমাদেরকে যে হেল্প করতে পারে যেটা এজেন্টিক এআই দিয়ে, সেইটার ধারের কাছে আমরা কেউ নাই এবং ওইটা মানে আমাদের কবে আসবে সেটাও একটা চিন্তার বিষয়। মানে আমরা এখন আমি অনেকের সাথে কথা বলি যে তারা আসলে এআই সম্পর্কে কতটা জানে, আপনি কি করেন এআই নিয়ে, চ্যাট জিপিটি ইউজ করি। মানে আমাদের কাছে এখনো ওই যে চ্যাটের বিষয়টাই হচ্ছে এআই এর সাথে একটা এক্সপোজারের বিষয়, ওইটুকুই আমাদের জ্ঞান। কিন্তু এজেন্টিক এআই বা এআই আমাদেরকে যে কাজ করে দিতে পারে একজন সাপোর্ট হিসেবে, সেটা আমরা এখনো জানি না। সো ফান্ডিং একটা ইস্যু, ডিসিশন একটা ইস্যু, এবং এই ইনার্শিয়াটা করতে হলে আমার মনে হয় একটা ডিসিশনের দরকার আছে এবং ফিলোসফিক্যালি আমাদের ওই পভার্টিটা ওভারকাম করতে হবে। ধন্যবাদ। সুলতান ভাই, ভাই সবার সুবিধা হয়ে দিবি আছে, কারণ এখন আমি যখন এই রুমে ঢুকলাম তখন মনে হচ্ছিল আমি এখন কিছুই জানি না, এখন মনে হচ্ছে অনেক কিছু তো বলি হয়তো ক্লিক করতো না, শুনতে শুনতে আরে বলছি করি গেল। আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি যে এটা রিয়েলিটি, উই কুড স্টপ এআই
use না, and we should not stop. কোনো কিছুই নতুন আসলে এটাকে বাধা দেওয়া ঠিক না, বাধা দিলে আমরা এই স্রোতে ভেসে যাবো, সেই ঠিকই চলতে থাকে। তো আমি খুব সংক্ষেপে আমার এক্সপিরিয়েন্সটা বলি, এক্সপেকটেশনটা বলি। আমি একটা ফানি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। বছর 2-3 আগে সন্ধ্যার দিকে আমি রূপগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছি, এখানে নতুন রাস্তা দিয়ে, বৃষ্টি হচ্ছিল, অন্ধকার, এবং ওই যে চাইতে বলে না গুগল ম্যাপে ইউজ করলে ডানে যান 10 ফিট দিয়ে বামে যান, তারপর সোজা যান, ইউজ করতে করতে যাচ্ছে, যেহেতু রাস্তা থেকে অন্ধকার। হঠাৎ করে আমার মনে হলো যে ড্রাইভার কাজের ছিল, আপনি হয়তো চিনেন, সে ব্রেক করলে কেন? বলতে স্যার বামে তো শীতলক্ষা নদী, আমাকে বলছে 10 মিনিট গিয়ে বামে যেতে, নদী। সে ভালো যে রাস্তা খারাপ ছিল, খুব আস্তে চলতেছিল, তার 2 নম্বরের নদী পড়ে যেত। দিস ওয়াজ ওয়ান অফ দ্য এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু ভালো কাজ করছি এআই ইউজ করে। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই যে আমাদের কিন্তু একটা, আমার নাম সুলতান, আমি ইউনাইটেড পারপাসে কাজ করি, আমি বলিনি। সো আমাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজের পলিসি আছে। দিস ইজ এ ভেরি গুড পলিসি। কোন কোন জিনিস ইউজ করা যাবে, কোন কোন জিনিস ইউজ করা যাবে না, এবং যদি করা হয় তাহলে কি হবে, সবকিছু আছে। কিন্তু এটা কিসের উপর ভিত্তি করে ঠিক করেছে আমার অর্গানাইজেশন জানি না। কোন কোনগুলো বলছে করা যাবে, কোনগুলো করা যাবে না আমি জানি না, কেন বলছে। এখন আমরা কয়েকটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি। কোকা-কোলা ফান্ডের একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি আমরা, যেখানে ফার্মারদের, লাইভস্টক ফার্মারদের এটা কি বল, ইন্স্যুরেন্সের বিষয় আছে। এটা আমরা খুব প্রবলেমে পড়েছিলাম, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ইন্স্যুরেন্স করতে চায় না, বলে যে মানুষ মানে ফেক করে, ক্লেম করে, বুড়ো মরে নাই বলে মরে গেছে, চুরি হয় না বলে চুরি হয়ে গেছে। তো আমরা হঠাৎ করে দেখলাম যে এমন কিছু মানে ইনস্ট্রুমেন্ট আছে যেটা ইউজ করলে এই সমস্যার সমাধান করা যায়। আমরা কিন্তু এটা সলভ করেছি মাজল ডিটেকশন দিয়ে। প্রত্যেকটা মানুষের থাম যেমন আলাদা, প্রত্যেকটা গরুর মাজল কিন্তু আলাদা। এই টেকনোলজি ইউজ করে এখন আর এই প্রবলেমটা নাই। এটা একটা লং স্টোরি, আমি বলবো না। এটা একটা, আমরা আরেকটা প্রজেক্ট করি, এটা আপনারা জানেন কিনা, ক্লাব ফুট চিলড্রেন, শিশুদের, বাচ্চাদের পা জন্মের সময় বাঁকা থাকে, ওটাকে সোজা করলে সারতে পারে। ওখানে আমরা এআই ইউজ করি রিপোর্টিং এ, ট্রিটমেন্টে এবং কমিউনিকেশন, এবং এটাও লম্বা স্টোরি, আমি বলবো না। আচ্ছা, এই 2টা প্রজেক্ট আমরা ইউজ করি, আমার কাছে মনে হচ্ছিল করি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে, এখন যদি আমি আমার এক্সপেকটেশনটা বলি, আমি যেটা মনে করি কাজটা এআই করে দিবে, এটা আমার এক্সপেকটেশন না। আমার কাছ থেকে সহজ যদি করে দিতে পারে তাহলে ভালো হয়, এটা আমার এক্সপেকটেশন। আমার কাছে আমার কিছু কলিগ কিছু কাজ নিয়ে আসে, ধরেন একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসলো বা একটা পেজ লিখে নিয়ে আসলো, ভাই বলছিলেন ফান্ডরেজিং এর জন্য কনসেপ্ট নোট বা প্রজেক্ট আইডিয়া, আমি পড়ে হেসে দিই, বলেন তো কেন হাসি, আমার মনে হয় এসে এআই ইউজ করেছে, এবং পড়ার সাথে সাথে বোঝা যায়। ফলে এইটা একটা বিষয়। আমি এটা বলছি এই জন্য বিগিনাররা যাতে এআই ইউজ করার সময় সাবধান থাকে, কারণ বিগিনাররা জানে না এআই তাকে কোথায় নিয়ে যাচ্ছে। ফলে তাকে যে কারণ যেটা বলছিল, আমি যেটা আগে বললাম, আমাকে কিন্তু শীতলক্ষা নদী নামাই নিয়ে দিয়েছিল, এবং মারা যেতাম, রিয়েলিটি মারা যেতাম আমরা। ফলে বিগিনারদের জন্য এআই ইউজ করা আমার মনে হয় একটু সাবধান হওয়া উচিত, একটু বুঝে শুনে ইউজ করা উচিত। আর আরেকটা যদি বলি যে, আমরা ডাটা নিয়ে কাজ করি, আমরা প্রচুর ডাটা নিয়ে কাজ করি। আমি আশা করি না যে এআই আমাকে ডাটা প্রডিউস করে দেবে, আমি এক্সপেক্ট করি এআই আমার ডাটাকে প্রসেস করে দেবে, কিন্তু কোন অবস্থাতেই এথিক্সের সাথে কম্প্রোমাইজ না করে, কোন অবস্থাতেই নো হার্ম পলিসি, সেফগার্ডিং যেগুলো আছে ওগুলোর সাথে কম্প্রোমাইজ না করে। কেন? ভাই বলছিল যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যানিপুলেশন, রিয়েলিটি। আমাদের দেশে হাজার হাজার দাঙ্গা লাগাচ্ছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যানিপুলেশন, ওখানেও এই রোল আছে। ফলে ওগুলো যদি আমরা একটু সাবধান হই, আর
আমাদের একটা বেসিক প্রবলেম আছে কমিউনিকেশনে, আমরা খুব ভালো আর্টিকুলেট করতে পারি না, আমরা তো বলি অনেক কিছু কিন্তু বুঝায় গুছায় বলতে পারি না। এখানে এআই হয়তো হেল্প করতে পারে যদি আমি জেনে বুঝে করি। সো আমরা ডাটা অ্যানালাইসিস, রিপোর্টিং এসব জায়গায় এআই ইউজ করতে চাই। আর কিছু বলার ছিল, যদি কখনো সুযোগ আসছে বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এরপরে আসলে যেহেতু আমরা সবাই বলেছে, আর তো কেউ বাকি নেই, তো এরপরে শামীম ভাইকে দিব। দেবার আগে একটা কথা বলি, আমরা লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং অনেক ধরনের টুলস নিয়ে কথা বলি। তো একটা আছে যে ডেলিগেশন অফ অথরিটি। সো ধরেন আমি টিম লিডার, আমি আপনাকে ডেলিগেট করছি একটা কাজ, তো ডেলিগেট করছি, বাট আমার নিজেকেও আসলে অ্যাকাউন্টেবল রাখতে হবে। এবং আমি ডেলিগেট করছি উইথ সাফিসিয়েন্ট রিসোর্স দিচ্ছি কিনা, এবং ডেলিগেট করছি যেটা সেটা হলো আপনার কি হবে। এর তো অনেক ধরনের টুলস আছে। আবার আমরা 4 ধরনের কাকে কোনভাবে ডেলিগেট করবো, কি কমপ্লিকেটেড ওইটা যাচ্ছে। যেটা বলার জন্য সেটা হলো যে আমি ডেলিগেট করলেও আমাকে আসলে অ্যাকাউন্টেবল থাকতে হবে। সো এআই আমার ক্ষেত্রে আমি যেটা দেখি, বা আপনিও যদি এআই ইউজ করেন, এআই ইউজ করলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লাভল কিন্তু আপনি। ধরেন আমি এআইকে বললাম তুমি এই টপিকটা আমাকে লিখে দাও, লিখে দেওয়ার পরে ফেসবুকে পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পরে রিয়াকশন হলো। এখন আমি বললাম ও আমি তো ভুল করছি, আসলে এটা তো এআইতে দিয়েছিলাম, আমি এটা গো থ্রু করিনি, সেটা তো হবে না, তাই না? সো টেকনোলজি ব্যবহারে কোনো সমস্যা নেই, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। দ্যাট ইজ হাউ আই ডু আন্ডারস্ট্যান্ড। বাট আমি যেটা ব্যবহার করে যে প্রোডাকশন হলো, সেটা যখন আমি পাবলিক করছি বা ইউজ করছি বা যে কোনো পারপাজেই, সেটা লায়াবিলিটিস আসলে আমাকে নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, যে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, কারণ আমি যেভাবেই করি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে আমাদেরকে আসলে লিটারালি ওই জায়গা চিন্তা করা উচিত যে আমি যা করব সেটা যার সহযোগিতাই করি, সেটা লায়াবিলিটিস আমার। তো আমরা যে আলোচনা করলাম এই পর্যায়ে আমি শামীম ভাইকে অনুরোধ করবো যে শামীম ভাই একটু সামারাইজও করলো, এরপরে আবার কিছু ওয়ে ফরওয়ার্ড এই ধরনের কথা বললো। শামীম ভাইয়ের বলার পরে আমরা আসলে যে কথাটা সেকেন্ড রাউন্ড হিসেবে বলছিলাম, এটা সেকেন্ড রাউন্ড আর রাখতে চাচ্ছি না। যদি আমি দেখি যে আমরা দেখি কারো আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা কোনো একটা কমেন্ট করলে সেটা ভ্যালু এডিশন হবে, সেটাই রাখবো। আমার বস এই কথা কমেন্ট করে শেষ করবো। ব্র্যাক ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর ফারুক ভাই একটা কথা বলতেন, সেটা হলো যে আপনি তখনই কথা বলবেন যে কথা বললে ভ্যালু এডিশন হবে, না হলে বলেন না, প্রয়োজন নাই। সো হুইচ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে হোয়াট হি ইউজ টু টক অ্যাবাউট, যে আপনি, তো আমরা যদি দেখি যে সেকেন্ড রাউন্ডে কোনো একটা কমেন্ট আসলেই ভ্যালু এডিশন হবে, দেন উইল গো থ্রু দি সেকেন্ড রাউন্ড। আদারওয়াইজ হয়তো শামীম ভাই সামারাইজ করবে, দেন আমি একটা বা দুইটা কথা বলে শেষ করবো, বেশি সময় আর রাখবো না। ধন্যবাদ সবাইকে। ফার্স্ট রাউন্ডের জন্য ওভার টু শামীম ভাই। থ্যাংক ইউ অনর ভাই। ফারুক ভাইয়ের কথাটা মনে করে দেওয়ার পরে আমার কথাই আর ভ্যালিড কিনা সেটা মাথায় ঢুকে গেল। আমি তো শিক্ষকতা করি, তো আমি প্রথমে একটু ক্লারিফিকেশনের জন্য, আমি ডোনারকে রিপ্রেজেন্ট করি না, এবং অপোজিট, আমি তো বাংলাদেশে বেড়ে ওঠা মানুষ, আমাদের গবেষক হিসেবে ডোনারদের সাথে কাজ করতে হয়। এবং আমি সবসময় মনে করি আমার কাজটা হচ্ছে, ডোনার তো আমরা বলি না, ডেভেলপমেন্ট পার্টনার বলি। ডেভেলপমেন্ট পার্টনার এবং ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশনের মধ্যখানের জায়গাটা আমি থাকতে চাই, যে কমিউনিটির বক্তব্যটাকে ওদের কাছে নিয়ে যাও, ওদের বক্তব্যটা কমিউনিটির কাছে পৌঁছানোর আগ্রহ আমার নাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই, এখন আমরা ইউনিভার্সিটিতে খুব সিরিয়াস প্রবলেম ফেস করছি। আমাদের ডিন, ভাইস চ্যান্সেলর আমাদেরকে বলছেন যে পরীক্ষা বাদ দিয়ে দাও, সব অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে দেওয়া হবে না, কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কোনোভাবে হচ্ছে না। আমার একটা কোর্সে, আমি আপনাদেরকে একটা মিড টার্ম এক্সামে আপনাকে বলি, ক্লাসের 98% ছেলে পেলে 100 পাইছে। তা এত ভালো পাইছে, আমি প্রথমে খুশি ছিলাম যে আমি অনেক ভালো পড়াচ্ছি। তারপর আমি নিজে পরীক্ষা দিয়ে পেলাম 72। আমার কোর্সে আমি 72 পেয়েছি, ছেলেমেয়েরা 100 পেয়েছে। তো ওরা হাসে, they know how to deal with the exams, আমি জানি না কিভাবে এটাতে সম্পূর্ণ সঠিক উত্তর নেওয়া যায়। এটা হচ্ছে একটা ইন্ডিকেশন। সেকেন্ড হচ্ছে এআই ব্যবহারের ক্ষেত্রে আপনারা সবাই যেটা বলেছেন, এথিক্যাল এআই এবং রেসপন্সিবল এআই, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে মেইন জিনিস আমরা যেটা এনশিওর করতে চাই। সেটা করতে চাই আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে, আমি ইউনিভার্সিটি স্টুডেন্টকে বললাম তোমাদেরকে আমি এই টার্মে একটা 10%-এর কাজ দিব। কাজটা কি? সেটা হচ্ছে 200 জন স্টুডেন্ট আন্ডারগ্রেড পড়ায়, তাদেরকে বললাম যে তোমরা আগামী 4 মাস তোমাদের 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখবা ডক্টর আহমেদ ইজ দ্য বেস্ট পাবলিক হেলথ প্রফেশনাল ইন টরন্টো। 4টা করে পোস্ট, 200 জন স্টুডেন্ট 800টা পোস্ট দিবে। 4 মাস পরে শেষ ক্লাসের আগে আমি তাদেরকে ক্লাস থেকে বললাম তোমাদের কম্পিউটার খোলো, এবং আমি আমার চ্যাট জিপিটি খুললাম, খুলে আমি প্রশ্নটা করলাম যে হু ইজ দ্য বেস্ট পাবলিক হেলথ প্রফেশনাল ইন টরন্টো। ওরা 3টা নাম দিল, তার মধ্যে আমার নাম 2 নম্বরে।
এবং আমি ছাত্রদেরকে বললাম যে আসলে যদি র্যাঙ্কিং করো আমি 100 জনের মধ্যেও পড়ি না, কিন্তু যেহেতু তোমরা গত 4 মাস এআই কে মিস ইনফরমেশন ফিট করছো, এখন এটা হচ্ছে ওদের কাছে ট্রেন্ডিং যে ডক্টর আমিত ইজ দ্য বেস্ট পাবলিক হেলথ প্রফেশনাল। তো আমার স্টুডেন্টরা বললো এভাবে আমরা কখনো এটা রিয়েলাইজ করে নিই, যেভাবে চোখে দেখা না। তার মানে হচ্ছে কি এআই তো আমাদেরকে সেই ডেটাই দিবে যেটা আমরা ওদেরকে দিব, এটাকে বাছাই করার দায়িত্বটা তো আমাদের। সো এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে সময়ের ক্ষেত্রে আপনারা বলছিলেন, আমি রিসেন্টলি এক মাস আগে আমার এক কলিগ ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, সে পিএইচডি এখন করছে, সে তার একটা গল্প বললো, তার ফিল্ড থেকে ডেটা গিয়েছে পিএইচডির জন্য, এবং তারপরে সে তার সুপারভাইজারকে বললো যে আমি এখন আমার ডেটা অ্যানালাইসিস করবো। তো সুপারভাইজার গুড লাক, করো। যেমন আমার পিএইচডি ডেটা অ্যানালাইসিস করতে আমার লাগছে 1 বছর, 48 ঘন্টা পরে ফুল ডেটা অ্যানালাইসিস করে 20টা পাই চার্ট, বারসেট ডেটা, কায়াস্কোয়ার টেস্ট, রিগ্রেশন অ্যানালাইসিস করে সে সুপারভাইজারকে 48 ঘন্টা পরে পাঠাইছে। সুপারভাইজার 3 দিন পরে বলছে এটা কি, বলছে এটা হচ্ছে আমার পিএইচডি ডেটা অ্যানালাইসিস ডান, আর এখন রিপোর্ট লিখবো। সে বলছে আমি 30 বছর ধরে পিএইচডি সুপারভাইজ করি, এর আগে দ্য স্মার্টেস্ট স্টুডেন্ট আই হ্যাড, হি ফিনিশড হিজ পিএইচডি ডেটা অ্যানালাইসিস ইন 7 মান্থস। তুমি 2 দিনে কিভাবে করলা? সেগুলো paperpal.com বা এরকম কিছু একটা প্ল্যাটফর্ম আছে, আমি অত ভালো জানি না, দে ডু এভরিথিং, রাইট? সো এখন আপনি ভবিষ্যতে পিএইচডি ফান্ডিং 5 বছর থাকবে না। আপনি যদি 2 দিনে ডেটা অ্যানালাইসিস করতে পারেন, আপনার ফান্ডিং কিভাবে 5 বছর থাকবে, রাইট? সো এটা একটা রিয়ালিটি। এখন এই জায়গাতেই আপনারা যে সবাই কথা বললেন আর কি, আমাদের কাজটা একই, একটা হচ্ছে যে এথিক্যাল এবং রেসপন্সিবল এআই নিশ্চিত করা। এবং আমি যেটা রিয়ালাইজ করলাম, আমি 15 দিন ছিলাম দেশে, আমি অন্ততপক্ষে 10টি অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বা রিজিওনাল হেডের সাথে বসেছি আলাদাভাবে, বিভিন্ন ডিপার্টমেন্টের হেডের সাথে বসেছি, আপনাদের সাথে আজকে বসলাম। আমার যেটা মনে হলো এবং যেটা আমি প্রশ্ন রেখে যেতে চাই, আনোয়ার ভাই দেশে আছেন, আমার মনে হচ্ছে যে আমরা সবাই এক পাতায় নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট রিয়ালাইজেশন। আমি 3-4টা অর্গানাইজেশন অত্যন্ত আপডেটেড রিসেন্ট এআই পলিসি দেখেছি। আবার কিছু অর্গানাইজেশন বলেছে আমরা এটা নিয়ে বদাত না, কিছু অর্গানাইজেশন বলেছে আমরা এখন প্রসেসের মধ্যে আছি যে একটা পলিসি দরকার কিনা, এবং কেউ কেউ খুবই ইনসাইটফুল কথা বলেছে যে এই পলিসি অনেকেরই আছে, কয়জন সেটা জানে এবং কি কারণে ব্যবহার করবে সে পলিসিটা, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এখন ডোনার পার্সপেক্টিভটা বলি, যে কারণে আমি আসলাম, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমাদের সাথে যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার কথা হচ্ছে, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা বা ইউএসএআইডি যে অংশটুকু অবশিষ্ট আছে, ডিফিডের যে নতুন ভার্সনটা, ইউরোপিয়ান ইউনিয়ন, গেটস ফাউন্ডেশন, তারা সবাই বলছে তারা আগামী 2 বছরের মধ্যে সিগনিফিকেন্টলি হিউম্যান ইনভলভমেন্ট কমিয়ে আনবে ফান্ডিং প্রসেস থেকে, এটা তারা নিশ্চিত, তারা এটা করবে। তারা বলছে এটা আমরা বায়াসনেস অ্যাভয়েড করার জন্য হিউম্যান ইনভলভমেন্ট কমাবো। এবং সেখানে এথিক্যাল এআই প্রশ্নটা চলে আসে, যখন আমরা তাদেরকে বলেছি তাহলে তুমি কিভাবে নির্ধারণ করবে যে তুমি সবচেয়ে মার্জিনালাইজড এবং ডিপ্রাইভড কমিউনিটির কাছে যাচ্ছ। আপনি যেটা বললেন যে হিউম্যান স্টোরি আমরা করি, এআই তো সেটা করবে না। এআই বলবে যে সবচেয়ে কম হাম বেশি হাম এখন বাংলাদেশে তুমি হামের টিকা দাও, দ্যাটস ইট, দেয়ার ইজ নো হিউম্যান স্টোরি বিহাইন্ড ইট। এইটা কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতে চাও। এই কোশ্চেনটাই যখন আমি গেটস ফাউন্ডেশন করেছি, সে বলছে হোয়াই ডোন্ট ইউ টেল মি যে আমাদের ভবিষ্যতে আজকে থেকে 5 বছর পরে আমাদের ফান্ডিং ডিসিশনটা কিভাবে হওয়া উচিত। আমরা যখন হিউম্যান ইনভলভমেন্ট কমিয়ে আনবো, আমরা কিভাবে মোস্ট রেসপন্সিবল উপায়ে এআইকে এঙ্গেজ করে ফান্ডটা দিতে পারবো। হোয়াই ডোন্ট ইউ টেল মি। সো আমার মনে হয় ওখানেই কাজের জায়গা। আমরা সবসময় তো, আমি ডেভেলপমেন্ট সেক্টর কাজ করে যাওয়া মানুষ, আমরা সবসময় মনে করি ওরা চাপিয়ে দিবে এবং সেটা আমরা করবো, কিন্তু আলটিমেটলি আমরা কি ওদেরকে ফিড ইন করছি কিনা সেই প্রশ্নটা এসে যায়। এবং সেই কাজটা করতে আমার আশা আনোয়ার ভাইয়ের সাথে, যে আমরা আপনাদের ভয়েসগুলো তুলে নিয়ে যেতে চাই, যে আমরা কিভাবে তাদেরকে বলতে পারি ওকে ইউ হ্যাভ টু ডু দিস। যেমন আমার প্রথম ফিডব্যাকটা হবে কানাডায়, যে আমি আপনাদেরকে বলি যে তোমরা কি সবাইকে নিয়ে কোথাও বসছো এখন একবারও? আপনি যেটা বললেন আনোয়ার ভাই, আমার এটা মনে হচ্ছে যে আমরা খুব ছোট আকারে আসছি, কিন্তু আমরা উই আর ফিলিং ভেরি হাম্বল যে আমরা এতজন মানুষকে নিয়ে এক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কথা বলছি। আমি কিন্তু শুনি না এরকম কথা হচ্ছে না। সো আমার মনে হয় যে আনোয়ার ভাই হয়তো আপনি আমাদের অন্যান্য কলেজে একটা উদ্যোগ নিতে পারেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেভেলপমেন্ট সেক্টরে যে আলোচনাটা আমরা শুরু করলাম আছে, সেটাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় আর কি। এটা যদি পেরিয়ডিক্যালি আলোচনাটা চলতে না থাকে তাহলে এটা আগানো খুব কঠিন হবে। আর আমার দিক থেকে অফারটা হচ্ছে যে আপনারা যদি কোনো উদ্যোগ নিতে চান সরকারের সাথে বেসরকারি সংস্থায়, যে আমরা সমন্বিতভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এডুকেশন, নলেজ এবং অ্যাওয়ারনেস বাড়াতে চাই, সবাই রিসোর্স নষ্ট করে কোনো লাভ নেই, সেক্ষেত্রে উই উড বি ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, গ্রোয়িং টুগেদার, ইউনিভার্সিটি অফ টরন্টো, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি বা অন্যান্য যারা আছে বাংলা অর্গানাইজেশন, আমরা সবাই মিলে রিসোর্স অ্যালোকেশন এমনভাবে করতে পারি যাতে ওয়েস্টেজ না হয়, সবাই এক পাতায় থাকতে পারে আর কি। এইটা আমার সাবমিশন। বাট আমি যেটা বলছিলাম শুরুতে, যে আমি আসছি হচ্ছে আমরা কি জানি না সেটা জানতে, আমি সেটা তো জেনেছি, আমরা কি জানি সেটাও জানলাম। সো আমি মোর এনলাইটেন্ড, এবং আমি অর্গানাইজার
আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর কি। আমি অনেক এনলাইটেন্ড হয়েছি এবং সেটা আমি নিয়ে যাব। আনোয়ার ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ শাহিন ভাই। আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে আমার কাছে মনে হলো যে না শাহিন ভাই, থ্যাংক ইউ, আপনি এই প্রস্তাব যেটা করেছেন যে আসলে ইনফ্যাক্ট আরেকটু কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কিছু চিন্তা করতে পারি কিনা। তো আমার এখন মনে হলো যে ইভেন সেকেন্ড রাউন্ডে থ্রোয়িং বিফোর ইউ, যে আপনারা ওই জায়গাটায় ফোকাস থাকলে বরঞ্চ ভালো, যেটা কিছুটা আমাদেরকে ওয়ে ফরওয়ার্ডের জন্য আপনাদের সাজেশনটা কি হতে পারে, এটা একটা জায়গা বলতে পারেন যে আসলে আমরা কমন কোনো প্ল্যাটফর্ম সর্ট অফ ফ্যাসিলিটেট করতে পারি কিনা, যে কোনো ফর্মে হতে পারে, সেটা নলেজ এক্সচেঞ্জের জন্য হতে পারে, ইভেন আসলেই আমরা যদি কোনো কোঅর্ডিনেটেড এবং কালেকটিভ কিছু চিন্তা করতে পারি। আমি আসলে এই মুহূর্তে আমার ওপিনিয়ন দেওয়ার থেকে ওই কনফাইন্ডনেস তৈরি না করে ছাড়তে চাই যে আপনাদের কাছ থেকে আসতে পারে সেইটা। আমরা খুব বেশি সময় হয়তো নিব না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টোটাল টাইম। এটার ভিতরে ভেরি স্পেসিফিক পয়েন্ট বলতে পারেন যে আনোয়ার ভাই বা শাহিন ভাই, দিস ইজ হোয়াট উই ক্যান ডু, দিস ইজ হোয়াট আই এম জাস্ট থিঙ্কিং অফ। হ্যাঁ, এটা প্লেস করলে আমরা যখন করবো এরপরে এটা একটা রিপোর্ট করে সামারি করে আপনাদের সবার সাথে শেয়ার করবো। সো ইউ ক্যান কাম আপ উইথ এ কাইন্ড অফ আইডিয়া যে হাউ ক্যান উই রিয়েলি ফ্যাসিলিটেট কাইন্ড অফ কোলাবোরেশন অর সর্ট অফ ইভেন কালেকটিভ এফোর্টস or even what he mentioned যে duplication of resource allocation সেই জায়গায় অ্যাভয়েড করা যেতে পারে বা কালেকটিভলি। আই আন্ডারস্ট্যান্ড যে সবাই ওই অথরিটি ওই জায়গা থেকে আসেনি বা অর্গানাইজেশনে, এরপরে আবার গোয়িং ব্যাক কান্ট্রি ডিরেক্টরের ব্যাপার আছে, কথাবার্তার ব্যাপার আছে, বাট অফকোর্স আমরা অ্যাটলিস্ট উই ক্যান থিঙ্ক অফ যে দিস ইজ হোয়াট উই ক্যান ডু কালেকটিভলি or we can facilitate a collective platform sort of things to work together in order to address multifaceted challenges. Thank you. তো যে কেউ যদি মনে করে, হ্যাঁ, কিন্তু ভেরি স্পেসিফিক ওয়ান পয়েন্ট, জাস্ট হোয়াট উই ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা নিয়ে বলতে চাই যেটা এখানে সবথেকে বেশি আলোচিত হয়েছে, জব অপরচুনিটি, যে এআই আমাদেরকে কিভাবে বিপদে ফেলছে। তো জাস্ট কনটেক্সট দেওয়ার জন্য, বাংলাদেশের একটা নাম করা রাইড শেয়ারিং কোম্পানি কিছুদিন আগে 40+ মানুষকে একসঙ্গে ফায়ার করেছে। আরো যদি কথা কিছু বলি যে 2026 সালের প্রথম মাসে 95টা কোম্পানি 73,000 টেক এমপ্লয়িকে ফায়ার করছে সারা বিশ্বে। সো জব অপরচুনিটি যে কমে যাচ্ছে, এটা আসলে একটা প্রবলেম, কারণ আমরা একটা পিভটাল স্টেটে আছি। আর বাংলাদেশের জন্য এটা আরো বড় প্রবলেম, কারণ রুরাল কোনো মানুষের যদি একটা কাজ চলে যায়, মানে না খেতে পেয়ে মারা যাওয়ার চান্স আছে। সো এইখানে আমরা কি করতে পারি, আমরা কিছু প্রসেস খুঁজে বের করতে পারি যেখানে আমাদের হিউম্যান ইনভলভমেন্ট না কমায়ও আমরা প্রসেসটা অপটিমাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার মাথায় একটা এক্সাম্পল আসছে, আমি সাপ্লাই চেইনের কথা বলতে পারি। এখন সাপ্লাই চেইন আমি যতটাই ঠিক করি না কেন, আমার অলওয়েজ ট্রাক লাগবে, আমার অলওয়েজ মানুষ লাগবে, আমার অলওয়েজ কৃষক লাগবে, আমার অলওয়েজ ক্রেতা লাগবে। কিন্তু আমি যেটা করতে পারি, এক্সাম্পল একটা ছোট, আমার এলাকায় ড্রাগন ফ্রুট খুব ভালো হয়। সো আমার এলাকায় ড্রাগন ফ্রুটের কেজি হয় 15 থেকে 20 টাকা। আমি যখন ঢাকায় চলে আসি, ওই ড্রাগন ফ্রুটের কেজি হলো 100 টাকা এবং সেটা পাওয়া যায় না। আমার এলাকায় ড্রাগন ফ্রুট জাস্ট রাস্তায় পড়ে থাকে মাঝে মধ্যে, এরকম অবস্থা হয়। এখন আমার যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা স্মার্ট ইনাফ হইতো, আমার যদি যেখানে ডিমান্ড আছে সেই জায়গায় যদি আমি সঠিক সময়ে পাঠিয়ে দিতে পারতাম, আমার কিন্তু জিনিসটা অনেক উপকার হইতো। এরকম প্রসেস আমরা কিছু খুঁজে বের করতে পারি এবং সেখানে এআই ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা ঠিক করতে পারি। জি জি, এখন আমরা আসলে আমি হয়তো বোঝাতে ভুল করছি, সেটা হলো যে আমরা এখন ফোকাস করব যে কালেকটিভলি বা কমন কি করতে পারি সেটা। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রামেটিক জায়গা তো আসলে অনেক কিছু করার সুযোগ আছে, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, আরো 2 ঘন্টাও আলোচনা করা যাবে। সো ভেরি ফোকাসড কমেন্ট হচ্ছে যে আসলে আমরা কোনো কালেকটিভনেসের জায়গা আছে কিনা, কোনো কমননেসের জায়গা আছে কিনা, দ্যাট ইজ হোয়াট উই ক্যান ফ্যাসিলিটেট অ্যাজ এ পার্ট অফ লাইক গোয়িং অ্যাহেড। শাইকাপা, আমাদের যদি ডেভেলপমেন্ট সেক্টরের পার্সপেক্টিভে যেহেতু আজকে আমরা কথা বলছি, আমরা তো অনেক কিছুরই ফ্রেমওয়ার্ক তৈরি করি, অনেক কিছুরই স্ট্র্যাটেজি তৈরি করি। একটা হচ্ছে রুলস রেগুলেশনস, লিগ্যাল, ওইটা তো একটা দিক। কিন্তু যদি আমরা এখন বসে ডেভেলপমেন্ট সেক্টরে যারা আছি উইথ পিপল হু রিয়েলি আন্ডারস্ট্যান্ড এআই, উই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড এআই। আজকে হয়তো স্বামী হয়তো এটার সাথে অনেকদিন ধরে ইনভলভ, বাট এখানে যারা আছে আমরা হচ্ছি ব্যবহারকারী। We are not someone who can predict যে এটাকে আজকে ব্যবহার করলে কালকে আমার কি হবে। তো আমার মনে হয় এই দুইটা কমিউনিটির একটা ইন্টারাকশন, একটা কমন প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমরা একটা কমন ফ্রেমওয়ার্কে আসতে পারি খুব বেসিক, যেটা দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে আচ্ছা ডেভেলপমেন্ট সেক্টরের নেক্সট 5 ইয়ার্সে আমরা এআই কিভাবে ইউজ করব, 10 ইয়ার্সে এভাবে, 15 ইয়ার্সে এভাবে, এবং মাঝখানে চেক পয়েন্ট থাকবে টু সি যে আসলে কোনটা ভালো কাজ করছে, কোনটা ভালো কাজ করছে না। ডেভেলপমেন্ট সেক্টর এভাবেই আগিয়েছে সারা জীবন।
তো সেই জিনিসটাই যদি সেই শিক্ষাটাকে কি যদি এআইতে খাটাই, আমার মনে হয় তাহলে আমরা এটার একটা রেসপন্সিবল এবং ইফেক্টিভ ইউজ করতে পারবো এবং স্ট্যান্ডার্ডাইজড হবে। এখন যেমন কেউ একভাবে ব্যবহার করছি, কেউ আরেকভাবে করছি, কোনটার ইম্প্যাক্ট কম, কোনটার ইম্প্যাক্ট বেশি। তো ওই জিনিসটাকে হয়তো আমরা একটা রূপরেখার মধ্যে আনতে পারবো, and we will feel secure most of all, যে মানে সবকিছুর পরে আমরা যে কোনোদিন দিয়ে ব্লেম হব না, সেইটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ছোট জিনিস যেটা কাজল ভাই বলছিল, এটা আমার মাথায় সবসময় করেছে, this generation is very fortunate because এরা 25 বছর 20 বছর 10 বছর কাজ করে এসে এআই ব্যবহার করছে, অপোজ টু যারা কেবল ঢুকছে এবং এআই নিয়ে ঢুকছে, যাদের অলরেডি ডেভেলপমেন্ট সেক্টরে শিফট হয়ে গেছে, যারা আর কখনো ফিল্ডে গিয়ে ওই এক্সপেরিয়েন্স নিতে পারবে না। তাহলে ওদের জন্য আমাদের প্ল্যান কি? হাউ ডু উই রিয়েলি ট্রান্সলেট দ্য নলেজ দ্যাট উই হ্যাভ দ্যাট ইজ হেল্পিং আস টু ফিল্টার এআই, যেটা আমাকে দিচ্ছে, ওটা আমি কিভাবে আমার নেক্সট জেনারেশনের মধ্যে ট্রান্সমিট করব? আসলে কি আগামী 10 বছর পর এই ডেভেলপমেন্ট সেক্টর থাকবে না থাকবেই না? যদি না থাকে তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপস? তো আসলে একটু বড় করে ভবিষ্যতের দিকে তাকিয়ে তারপরে আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আগালে মনে হয় ভালো। জি, থ্যাংক ইউ। যেই বলবেন ভেরি স্পেসিফিক, আরো সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, কাজল ভাই। জি জি, প্লিজ। আমরা জানি যে বাংলাদেশ সরকারের বিভিন্ন পলিসি আছে, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল বলবো না, সোশ্যাল মিডিয়া কি ব্যবহার করবে তারও পলিসি আছে। তো এখানে আসলে কালেক্টিভলি আমরা ডেভেলপমেন্ট সেক্টরে না করলেও সরকারকে একটা এআই ব্যাপারে এথিক্যাল পলিসি দেওয়ার জন্য অ্যাডভোকেসি করতে পারি ডেভেলপমেন্ট সেক্টরে, যেগুলো একত্রিত হয়। এবং এখানে যারা আমরা অলরেডি যে সমস্ত অর্গানাইজেশন বা যে সমস্ত প্রফেশনালস অলরেডি এর উপরে ভালো দক্ষতা অর্জন করেছেন, করে জানেন আমাদের ব্যবহারকারী যারা সব কিছুই জানেন, এই একটা পুল তৈরি করে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে আসলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য তাকে কাজ করতে পারি, এআই বেসড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যাতে জবলেস না হয়ে যায়, তার পটেনশিয়ালিটিটাকে বর্তমান মডার্নের সাথে মানে ব্লেন্ড করে সে কিভাবে এটার সাথে। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার যে আইডিয়াটা সেটা হচ্ছে যে আমরা এখানে অনেক এনজিওর মানুষজন উপস্থিত হয়েছি, তো আমাদের কিছু কোর প্রোগ্রাম থাকে, যেমন লাইফলিহুড হতে পারে বা ওয়াশ হতে পারে, যেমন ওয়াটার এইড ওয়াশ নিয়ে খুব ভালো কাজ করে আসছেন। এখন যেটা হতে পারে যে আমরা মোটামুটি যারা সবার কম বেশি ওয়াশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তো পরবর্তী মিটিং যেটা করা যেতে পারে আমার মনে হয় যে আমরা একটা স্পেসিফিক একটা সেক্টর নিতে পারি, যেমন লাইভলিহুড হতে পারে বা ওয়াশ হতে পারে, এবং আমরা ওইটাকে কিভাবে এআই তে নিয়ে এসে এটাকে কিভাবে সামনে মুভ ফরওয়ার্ড করতে পারি, এটা একটা স্ট্রাকচার আই গেস করা যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভেরি স্পেসিফিক, এরকমই চাচ্ছি, একদম পয়েন্ট যে এটা করা যেতে পারে। চলতেছে। আমি যেটা বলবো যে আসলে আমরা যেহেতু ডেভেলপমেন্ট সেক্টর পার্সপেক্টিভ চিন্তা করতেছি, আমরা আসলে একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করা যায় কিনা, আমরা একটা নিড অ্যাসেসমেন্ট করতে পারি কিনা। ইন দ্যাট কেসেস আমরা কিন্তু স্পেসিফিক যে মেজর যে আমাদের অর্গানাইজেশনগুলো আছে তাদের কান্ট্রি হেড বা যে লেভেলে কথা বলা, এটা আপনারা একটা উদ্যোগ নিতে পারেন, যেহেতু আপনারা ফার্স্ট ইনিশিয়েটর এরকমের একটা। ইন দ্যাট কেসেস এটার উপরে আমরা একটা নিড অ্যাসেসমেন্ট করতে পারি, আমরা কি ধরনের আসলে আপকামিং সময়ে আমাদের জন্য এই জাতীয় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বা এট দ্য সেম টাইম কি ধরনের আসলে এআই বেসড অ্যাক্টিভিটিস বা এআই বেসড কার্যক্রমগুলো অর্গানাইজেশনকে মোর স্ট্রেংথেন করতে পারে এই বিষয়টা। থ্যাংক ইউ। ওনার সাথে জাস্ট যোগ করতে চাই, আপনার যে অ্যাসেসমেন্টের কথা বলছেন, আমার মনে হয় যে যদি একটা ইন্টেলিজেন্সি জয়েন্ট করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ম্যাচুরিটি অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট, রাইট, সো দ্যাট এক্সিস্টিং ম্যাচুরিটি আমরা একটু চেক করলাম, ডিজিটাল ম্যাচুরিটি না ডিজিটাল ম্যাচুরিটি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ম্যাচুরিটি অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট। ইন্টেলিজেন্সি পাওয়া যায় তাহলে খুব ভালো। ম্যাচুরিটিকে আমরা পৌঁছাইছি ওই লেভেলে বাংলাদেশে, কিছু অর্গানাইজেশনের ডিজিটাল ম্যাচুরিটি ফ্রেমওয়ার্ক আছে, সো আই ডোন্ট নো
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। Point is taken. Thank you. এটার উপরে একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা, নট রেজিস্ট্রেশন কোনো কিছু না, হুম। শুধু একটা প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অ্যাডপ কমিটি টাইপের এটা আবার রেজিস্ট্রেশন করতে গেলে ওটা আবার একটা এনজিও হয়ে যাবে। না ওইটা চাচ্ছি না, প্ল্যাটফর্ম করা যেতে পারে বাট সেটা নট ফর রেজিস্টারিং লাইক এনজিও কমিটি অ্যান্ড আমি খুব খুশি প্ল্যাটফর্ম। হব যদি আগামী 3-4 মাসের ভিতরে যদি গোয়িং টুগেদার লিড নিয়ে সবকটা অর্গানাইজেশনের, যদি সেই অর্গানাইজেশনের আপত্তি না থাকে, সবকটা অর্গানাইজেশনের এআই ইউজ পলিসি ডকুমেন্টটা যদি অন্তত একটা ফোল্ডারে পাই আগামী 6 মাসের ভিতরে, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। এবং এটা খুব একটা মানে গ্রাউন্ড ব্রেকিং কাজ হতে হবে। উই ডোন্ট শেয়ার ইট। না থ্যাংক ইউ ভাই, আপনি আরেকটু বলেন তো আমাকে ক্লিয়ার করে, আমি পয়েন্টটা ঠিক ধরতে পারিনি। সব অর্গানাইজেশনের সেপারেটিং পলিসি, সব পলিসি আছে, বিশেষ করে যেহেতু ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ হচ্ছে, মোরালে সবারই এখন এআই ইউজ পলিসি চলে এসেছে। এখন আমি টু বি অনেস্ট, আমি প্রশ্ন করেছি যে এই যে এআই ইউজ পলিসিটা আমাকে দেয়া হইলো, কমসে এআই ইউজ পলিসি, বিশেষ করে আমি যেহেতু কমসে কাজ করি এবং মানে 6 আঙ্গুল সহ মানুষ, হ্যাঁ 3 হাত সহ মানুষ, এরকম ছবি প্রায় দেখতে পাই। আমাকে যে এটা দেয়া হলো, আমার ইন্টারনেট স্পিড কি মানে কনসিডার করা হচ্ছে? আচ্ছা হ্যাঁ, ইউকে থেকে যেটা বলি। সো আমি অন্তত এটা কতটুকু এই পলিসি কতটুকু গ্রাউন্ডেড রিয়েলিটিতে আছে সেই জায়গাটা, এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলির মধ্যে, লোকাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলির ক্ষেত্রে হয়তো এখনো নাই। না ওইটা আমি বুঝছি, আপনি বলেন যে জিটি কি গ্রোয়িং টুগেদার কিভাবে আমি বলি, আমি বুঝছি কিনা প্লাবনদা ঠিক মতো, যে একটা জায়গায় গেলে ইউ ক্যান অ্যাক্সেস অল দোজ ফোল্ডার্স। আমি গেইনের একটা খুবই চমৎকার ডকুমেন্ট দেখছি, এটা পাবলিকলি অ্যাভেলেবল। সো ওইরকম এক জায়গায় গেলে আপনি সমস্ত অর্গানাইজেশনের ডকুমেন্টগুলো অ্যাভেল করতে পারবেন। হ্যাঁ, সো গ্রোয়িং টুগেদার ক্যান টেক দ্য লিড। সবাইকে এটা রেপোজিটরি যেটা বললো। আর কেউ কি আছে আর কেউ আছে কিনা, না হলে শামীম ভাইকে দিব সামরাইজ। এই ধরনের আয়োজন ইউনিক্যালি মানে কোয়ার্টারে বলে মানে আরো আমাদের আইডিয়া গুলো এটা লাইভ লিখতে পারে সার্টেন এর যে এটা জি তাই আপনি লাস্ট। হ্যাঁ ওকে, বেসিক্যালি ছোট সেগুলো হলো এই সলিউশনের দিক দিয়ে আমরা সবাই একসাথে কিভাবে কাজ করতে হবে সেটা হলো এটা আমাদের ভার্চুয়াল সেশনাল এজেন্ট আর একটু জোরে বলেন মুখের সামনে। হ্যাঁ সেটা হচ্ছে এজেন্টিক এআই। সো আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য একটা লোকাল এআই এজেন্ট ক্রিয়েট করতে পারি, যেটা শুধু প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য ফিক্স থাকবে এবং ওই অর্গানাইজেশনের ডেটা শুধু ওই এজেন্টেই জানতে পারবে। সো এটা হলো হবে কি, লোকাল যখন আমরা করবো লোকাল ফার্স্ট সলিউশন, তখন হবে কি একজনের ডেটা আরেকজনের কাছে যাবে না। আর যখন আপনি লোকাল ফার্স্ট এআই তৈরি করে ফেলবেন, তখন লোকালি আপনার ওই ডেটাগুলো স্টোর থাকবে। সো এআই গুলো অলরেডি প্রিটেড, যেমন গুগলের নিউ একটা মডেল হচ্ছে সেটা হলো গ্যানমা 4। সো গ্যানমা 4 অ্যাকচুয়ালি লাইক জিপিটি 3 এর কাছাকাছি পারফরম্যান্স দিচ্ছে। সো আমার মতে ওপেন সোর্স মডেল আরো ডেভেলপ করি। সো আমরা যদি লাইক কস্টের হিসেব, যেটা প্রাইসের কথা বলবো, যে আমাদের যে প্রাইসের ব্যাপারে বাংলাদেশের মানুষের তো সমস্যা আছে। সো আমরা যেটা করবো, ওপেন সোর্স মডেল দিব, মানুষদেরকে ইনস্টল করে দিব, প্রত্যেকটা অর্গানাইজেশনের আলাদা এআই এজেন্ট থাকবে এবং প্রত্যেকটা এমপ্লয়ি ওই এআই এজেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি আলাদা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কথা বলতে হবে। এইটা এখানে হবে কি, জাস্ট আপনার শুধু রান করার জন্য একটা কস্ট যাবে, আর এছাড়া আপনার কোনো মান্থলি কস্ট নাই, কোনো হিডেন কস্ট নাই, কিছু নেই। সো এটা করলে লাইক ওয়ান টাইম একটা ফি দিবেন, শেষ। আর আপনারা যদি লাইক প্রত্যেক বছর বা প্রত্যেক যখন নতুন একটা মডেল বের হয় ওপেন সোর্সের, সেটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি লিটারেলি জাস্ট লাইক গোয়িং টুগেদার, যদি আমাদের করি আর কি, লাইক গোয়িং টুগেদারে একজন মানে এমপ্লয়ি দিয়ে জাস্ট শুধু আপনার মডেলটা ইয়া করে দিবে, আপডেট করে দিবে, দেন আপনি অ্যাকচুয়ালি লাইক ওপেন সোর্সের টপ মডেল ইউজ করতে পারবেন উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ডেটা প্রাইভেসি, উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিউম্যান জাজমেন্ট। কারণ আপনি যে হিউম্যানদেরকে যে ট্রেনিং করাবেন, সেই ওই আমাদের মানে চিন্তা করতে হবে, আমরা হিউম্যানদেরকে রিপ্লেসের জন্য এআই বানাবো না, আমাদের হিউম্যানদেরকে ট্রেনার জন্য এআই ইউজ করতে হবে। সেটা হলো মেইন কথা। আর কোনো পয়েন্ট? না না না। ওকে, থ্যাংক ইউ। সো শামীম ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম যে আসলে 3:30টায় শেষ করা, তো 4টা বাজতে 3 মিনিট আছে, আমি 3 মিনিটে শেষ করব। আমার কিছু লিমিটেশনস আছে, সেটা আমি জানি, এবং আমি আবার ওই লিমিটেশনসগুলো ইচ্ছা করেই রাখি।
বয়স এখন প্রায় ধরেন 48-49 হতে যাচ্ছে, তো 9 না 48 হবে। তা এখন কোনো কিছুতেই খুব বেশি রিয়াক্টিভ বা এই নিয়মটা মানতেই হবে, এটা না হলে আসলে কিছু হবে না। কিছুদিন আগেও আমার কল্পনায় আসতো না যে আমার বাবা বা মা না থাকলে আমি এই পৃথিবীতে বাঁচব। তো আমার মা 2024-এর ডিসেম্বরে মারা গেছে। দেখতেছি আমি বাঁচতেছি এবং কখনো কখনো হাসি খেলা সব কিছুই, জীবন অলমোস্ট স্বাভাবিক। সো এই জীবনের যে ওয়েটেজ, এই ওয়েটেজের কাছে যখন আমি একটা দিনের অ্যাক্টিভিটি আনি, এটা নাথিং। যখন 2 ঘন্টার অ্যাক্টিভিটি আনি, আরও নাথিং। যখন 2 মিনিট আপনারা দিছি, আপনি 3 মিনিট বলছেন কেন? সো আমার আসলে ফ্যাসিলিটেটর হিসেবে, মডারেটর হিসেবে থামাতে হবে। ওইটাও তখন মনে, আচ্ছা ঠিক আছে, না হয় লাইফ ওকে, শামীম ভাই মাইন্ড করলো, 20 মিনিট পিছায় গেল, কি আসে যায়, দিস ইজ লাইফ। সো উপলব্ধি যে প্রতিনিয়ত যখন চিন্তা করি, অ্যাকশান, ডেমনস্ট্রেশন, আগে একটা সময় মনে হতো ডেমনস্ট্রেশন ইফেক্টে ভুগতাম, একটা সময় মনে হতো এইটা আমাকে পেতে হবে, একটা সময় মনে হতো এইটা লিডারশিপ আমাকে দিতে হবে। এখন আসলে এটা বললে আবার বলবেন, ও তাহলে কি আপনি পুরো পেসিমিস্টিক হয়ে গেছেন নাকি? সেইটাও না, ইটস আ কাইন্ড অফ ব্যালেন্স, দ্যাটস হাউ উই লিভ। কোনো কিছু পাওয়ার যে একটা, ধরেন সবচেয়ে মানে জীবনে তারা না পেলে বেঁচে থাকবে এরকম হয়নি। প্রথম প্রেম, সেইটা যখন চলে গেছে, তারপরে আবার সুন্দর করে বেঁচেছি, নতুন একজনকে ভালোবাসছি, তারপরে বিয়ে করছি, তাই না? তারপরে সন্তান হয়েছে। দিস ইজ লাইফ। তো এটা বললাম এই কারণে যে ওটা শামীম ভাইকেও একটা রেসপন্স করা, যে শামীম ভাই সরি 1/2 ঘন্টা, কারণ ওনার তো অন্য শিডিউল আছে, ওইটাও আবার ইম্পর্টেন্ট। কোনোটা আসলে ইটস এ কাইন্ড অফ মানে মেকিং দি ব্যালেন্স। তো আমি জাস্ট শেষ করব, একটা হচ্ছে যে মানে থ্যাংক ইউ এগেইন আপনারা প্রত্যেকে। আমার কাছে মনে হয় যে এটা হলো শামীম ভাই, থ্যাঙ্কস টু হিম যে হি ক্রিয়েটেড দিস প্ল্যাটফর্ম, যে আজকে আলোচনা হোক। সো আমার জন্য সবই লার্নিং। আবার কিছু জিনিস আমি শিখতেও চাই না, আবার কিছু জিনিস আছে ওকে অটো শেখা হয়ে যায়। সো আমি, ও যেমন কথা বললো, গ্রোয়িং টুগেদারের একটা সুবিধা হলো আমি যেরকম এআই নিয়ে খুব বেশি উৎসাহী না, আবার আমাদের একটা ভালো টিম আছে, যে টিমটা আসলে কাজ করছে। আমরা উই আর ইন জয়েন্ট কোলাবোরেশন উইথ ইউনিসেফ অ্যাজ ওয়েল। সেখানে এআই ইন এডুকেশন নিয়ে আসলে তামিম লিড করবে। তো যে আলোচনাগুলো হয়েছে এগুলো সামারাইজ করবো, আমরা একটা রিপোর্টও প্রডিউস করবো, সেটা হয়তো শামীম ভাই সহ আপনাদের সবাইকে হেল্প করবো, এই শেয়ার করবো। এবং এট দি সেম টাইম আজকে যে আইডিয়াগুলো দিলেন, থ্যাঙ্কস টু অল অফ ইউ, আমরা এটাকে সামারাইজ করে, বাট একটা জায়গা আমি ঠিক কমিটমেন্টের আকারে যাচ্ছি না। ওই যে বললাম আসলে ওয়েটেজটা বুঝি, একটা কমিটমেন্ট দিলে সেটা মেনটেন করা, অফকোর্স সেটাই যেতে হবে। রিসোর্স অ্যালোকেশনের বিষয় আছে, ডেডিকেশনের বিষয় আছে, কনসিস্টেন্সি মেনটেন করার বিষয় আছে। কমিটমেন্ট যদি করি সেটা আসলে ওইভাবেই করতে হবে। সো আমি যেটা চাই যে হ্যাঁ, আমরা গ্রোয়িং টুগেদারের জায়গা থেকে আমরা চেষ্টা করব, থ্যাঙ্কস টু ইউ যে আপনিও বলেছেন, আমরা চেষ্টা করব আসলে যে কমেন্টগুলো এসছে এইগুলোকে সামনের দিকে নেওয়ার। কি কি কমিটমেন্ট বা কি কি করব সেটা আমি বরঞ্চ এখন না করে আমাদের রিপোর্টটা তৈরি করে যখন শেয়ার করব, দেন ইউ ক্যান গো থ্রু অ্যান্ড ইউ ক্যান অলসো প্রোভাইড দি ফিডব্যাক। আমরাও আমাদের জায়গা থেকে একটা আর্টিকুলেশনের জায়গায় যেতে পারবো যে দিস ইজ হাউ উই ক্যান রিয়েলি ফ্যাসিলিটেট অ্যান্ড দিস ইজ হাউ উই কান্ট, বাট উইল কাম আপ উইথ দি কাইন্ড অফ অ্যাকশন প্ল্যান যে কীভাবে ফ্যাসিলিটেট করতে পারে। আর শামীম ভাই যে ব্রাইট লিডারশিপ, যে এই জায়গা থেকে যে উনি তো কানেক্ট করেছেনই, উনি ইকোনমিক্স এবং পাবলিক হেলথের মানুষ, আর তারপরে এখন বোধহয় আপনি এই দিকেই যাচ্ছেন এবং এথিক্যাল এআই নিয়ে হি স্টার্টেড টকিং অ্যাবাউট। আমরা হয়তো বা চেষ্টা করব যে একটু প্রজেক্ট ফ্রেমের মতো করে যদি কোথাও থেকে এক্সপ্লোর করতে পারি, তাহলে হয়তো সেট অফ অ্যাক্টিভিটিস আমরা ডেলিভার করার চেষ্টা করবো। এবং অফকোর্স আপনারা যেহেতু প্রথম মিটিংয়েই আছেন এবং আন্তরিকতার সাথে আমরা এক ধরনের কনসেনসাসে এসেছি যে লেট আস ট্রাই টু এক্সপ্লোর যে জয়েন্টলি বা সবাই মিলে কিছু করা যায় কিনা। লাস্ট কমেন্ট, এক্সপ্লানেশনে যাব না। আমি বাংলাদেশে প্রথম জাতীয় হাওড় সম্মেলন, দ্বিতীয় জাতীয় হাওড় সম্মেলন, পরবর্তীতে প্রথম জাতীয় চর সম্মেলন, এই জায়গাগুলো আমার একটা মুখ্য ভূমিকা ছিল, বলা যাবে যে ইনিশিয়েটিভ টেকার। তো 2005 সালে যখন প্রথম জাতীয় হাওড় সম্মেলনে, তখন আইএনজিও গুলো আসলে একসাথে কাজ করা শুরু করে না, একটা আরেকটার সাথে মনে হয়। দেন 35টা অর্গানাইজেশনকে একটা ছাতার আন্ডারে এনেছি এবং একসাথে আমরা ডেলিভার করছি। ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আমরা চেষ্টা করবো একটা কালেকটিভ প্রসেস অ্যান্ড কালেকটিভ প্ল্যাটফর্ম ফ্যাসিলিটেট করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবারও, কিন্তু আমি অনেক কথা বলে ফেলছি, তো
আমি আবার শেষ করে দিতে চাচ্ছি না, যে শামীম ভাই দুই একটা ওয়ার্ড বলে তারপরে শেষ করি। এটা শামীম ভাইয়ের অনারে শামীম ভাইকে সুযোগটা দেওয়া। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আমার ভাই আর কি। আমি কানাডা থেকে যতদূর আপনাদের সাথে থাকার চেষ্টা করবো আর কি, আমার নলেজে যতটুকু কুলায় সেইটার কমিটমেন্ট দিয়ে যাচ্ছে আর কি। আর আমার ভাই থাকাতেই আমি বাংলাদেশে কাজ করার আগ্রহ, অনেককে আমি চিনি, আমার বন্ধু থেকে শুরু করে অনেকে কলিগ ছিল। তো সেই জায়গায় যদি আমি কন্ট্রিবিউট করতে পারি কোনো মতে বাংলাদেশ ডেভেলপমেন্ট সেক্টর, ইন দ্য এন্ড অফ দ্য ডে আমাদের তো একটা হাহাকার থেকে বাইরে থেকে সেই জায়গা থেকে বাংলাদেশে যতটুকু আমি আমার পক্ষ থেকে কাজ করা করবো, এবং সামনে কি হয় সেটা জানার জন্য অপেক্ষা থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি ঢাকার এই জ্যাম ঠেলে আজকের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।